Booth FM. The night comes alive with crabbing song. ঘড়িতে সময় রাত 11:59। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং 10 বছর পার হয়ে গেছে আমাদের রেডিও ফুর্তির। আপনারা সবাই জানেন আমরা গতকালকে 10th বার্থডে সেলিব্রেট করলাম রেডিও ফুর্তির, এবং আমরা সবাই অনেক মজা করে সেটা সেলিব্রেট করেছি। সো আপনারা নিশ্চয়ই জানেন, অলরেডি জেনে গেছেন আপনারা সেটা। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভূত এফএম 10 বছর যদি রেডিও ফুর্তির হয়, ভূত এফএম এর হচ্ছে আপনার অলরেডি ভূত এফএম এর 6 বছর আমরা শেষ করে এসেছি। তো এখন আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি যে আজকে একটা জমজমাট এপিসোড আপনাদের উপহার দিতে পারি, যদিও আমাদের প্রতিদিনই সেই চেষ্টা থাকে এবং আজকেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা আজকের যে আমাদের অতিথি আছেন তাদের ছবিটা পেয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যে আমরা সেটা আপ করে দেব, এবং সেখানে দেখতে পারবেন আমাদের 10 বছর পূর্তির ব্যাকগ্রাউন্ড, সেখানে সবাই দাঁড়িয়ে আছেন। তো আজকে আমি শুরুতে জানাই কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করার অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি আপনাদের ঘটনাটা কিন্তু আমাদেরকে সরাসরি মানে SMS মানে কি বলে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আচ্ছা, তো আজকে আমাদের নতুন অতিথি বেশ কিছু আছেন। তার আগে বলি আমাদের ফেসবুক পেজ রয়েছে, যেটা www.facebook.com/radio.furti and www.facebook.com/bhuthfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি এনি টাইম আপনি চেক করতে পারেন আমাদের আজকের এপিসোড সম্পর্কে, যে কোনো কিছু লিখতে পারেন, মতামত জানাতে পারেন, আপনার সবকিছুই সম্ভব। তো আমরা খুবই খুশি যে 10 বছর রেডিও ফুর্তি হলো, এবং এখনো পর্যন্ত আপনাদের কারণে সেটা সম্ভব হচ্ছে, কারণ 10 বছর ধরে আপনারা আমাদের সঙ্গে আছেন বলেই আমরা 10টা বছর পার করতে পেরেছি, এবং আশা করছি সামনের দিনগুলোতে আরো সাপোর্ট পাবো আপনাদের। ঠিক একইভাবে সাপোর্ট দিয়ে গেলে হবে, আরো আবার কি, আপনারা সবসময় সাপোর্ট দিয়ে আসছেন আমাদেরকে। তো আমি আজকে বলি যে আজকের যে এপিসোডটা, সেই এপিসোডটা স্পেশাল নানা কারণে। আমাদের নতুন একটা মানে অতিথিরা তো এখানে আছেনই, সেই সাথে আমাদের এইখানে এই এপিসোডে একজন উপস্থিত রয়েছেন। আমরা সবসময় শুনি যে ব্ল্যাক ম্যাজিকের শিকার, কেউ কেউ ব্ল্যাক ম্যাজিক করেন। আজকে যিনি এসছেন তিনি এরকম একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছেন, এবং তিনি সর্বস্ব হারিয়েছেন তার জীবনের ব্ল্যাক ম্যাজিকের কারণেই। তার ঘটনা আমরা কিছুক্ষণের মধ্যেই শুনবো, এবং ব্ল্যাক ম্যাজিক একটা মানুষকে কোন দিকে নিয়ে যেতে পারে, সেটা কত ভয়াবহ দিক হতে পারে, সেটা কিছুক্ষণ পরে শুনতে পারবেন। এবং একটা সময় থাকে যে সময়টায় মানুষজন উপলব্ধি করতে পারে যে জীবনে ভুল ছাড়া কিছুই করিনি, বাট তখন আর ফেরার কোনো পথ থাকে না। তো মানে আমার মনে হয় যে কেউ যদি এই বিষয়ে চিন্তাও করে থাকেন সেটা বাদ দিয়ে দেওয়া উচিত। আর একজন ভাই আমাদের আছেন যিনি ঈদের ছুটি কাটাতে, তো না ঈদের ছুটি কাটাতে এসেছেন বাংলাদেশে, নিউজিল্যান্ডে থাকেন। নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন, এবং আমাদের সাথে কথা বলার সঙ্গে সঙ্গে আমরা তাকে বলি যে আপনার ঘটনাটা আমরা শুনতে চাই, কি আপনার ঘটনা, এবং তিনিও আজকে ঘটনা শোনাতে সরাসরি হাজির হয়েছেন আমাদের স্টুডিওতে। সো আশা করছি জমজমাট একটা ভূত এফএম উপহার দিতে পারবো আপনাদের সবাইকে। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন। আমি শুরুতেই আমার ভাই আপনার কাছে আসবো, আপনার নামটা একটু প্লিজ বলবেন। জি, আমার নাম ফজলে রাব্বি, নিকনেম সাজিদ। সাজিদ, তো সাজিদ ভাই আপনি এসেছেন, আপনি নিউজিল্যান্ড কোন জায়গায় থাকেন? আমি থাকি 31 ম্যারোনি স্ট্রিটে। ওকে, কবে চলে যাচ্ছেন আপনি আবার? আমি মাসখানেকের মতো আছি। মাসখানেকের মতো আছেন, বাহ চমৎকার। সো আপনার যে ঘটনাটা, এটা তো নিউজিল্যান্ডেই ঘটেছিল। জি জি। কি হয়েছিল আমাদের একটু বলেন। অ্যাকচুয়ালি আমি নিউজিল্যান্ডে প্রায় 7 বছর ধরে থাকি। তো
7 বছর থাকাকালীন সময় আমি ওখানে থেকে ম্যাস ইউনিভার্সিটি অফ উইলিংটন থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। জি। তো আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করছিলাম, তো ঠিক সেই সময় আমরা 3টা ফ্রেন্ড একসঙ্গে থাকতাম, একটা রুম শেয়ার করে থাকতাম আর কি। আমরা 3টা ফ্রেন্ড থাকতাম। তো 3টা ফ্রেন্ডের পরিচয় এখানে না দিলে না, আমার আরো বাকি 2টা ফ্রেন্ড, আমি দিয়ে 3 জন আর কি। তো একজন হচ্ছে হাফিজ মোহাম্মদ মিনহাজ সাবের, ও হচ্ছে পাকিস্তানি সিটিজেন, এবং দ্বিতীয়জন হচ্ছে তাবাস তাহারিয়ান, সে হচ্ছে জর্ডানের সিটিজেন। তো আমরা 3 জন একসাথে রুম শেয়ার করে থাকতাম। তো আমরা এক ইউনিভার্সিটিতে পড়তাম, গ্রাজুয়েশন করতাম। তো গ্রাজুয়েশন করার সময় আমরা মাঝে মধ্যে আমরা লাইব্রেরিতে স্টাডি করতাম। তো আমরা লাইব্রেরি স্টাডি যখন করছিলাম, তো হঠাৎ করে আমি একটা বই খুঁজে পাই, যে বইটা ছিল হচ্ছে 400 ইয়ার্স ওল্ড। আমি সঙ্গতের কারণে এখানে বইটির নাম উল্লেখ করছি না, কিন্তু বইটি ছিল, আমি বইটি দেখে খুব কিউরিয়াস ফিল করি, এবং কিউরিয়াস ফিল করার পরে আমি আমার বাকি 2 জন ফ্রেন্ডের কাছে আমি বইটা নিয়ে যাই, এবং বইটি নিয়ে যাওয়ার পরে ওদেরকে দেখাই বইটা, এবং ওরাও খুব কিউরিয়াস ফিল করে আমার সাথে সাথে, যে ওরা বলে যে হ্যাঁ, সাবজেক্টটা খুব একটা ফ্যান্টাস্টিক একটা সাবজেক্ট ছিল। যে সাবজেক্টটা ছিল হচ্ছে গার্ডস অফ আনুবিস। এটা একটা ইজিপশিয়ান বই ছিল, যেটা 400 ইয়ার্স ওল্ড একটা বই ছিল। তো বইটা দেখার পর আমরা বইটা ইস্যু করি লাইব্রেরি থেকে। তো লাইব্রেরি থেকে ইস্যু করার পরে বইটা আমরা বাসায় নিয়ে আসি। তো ওই দিন আসলে অ্যাকচুয়ালি ওই বইটা নিয়ে আর খোলা হয়নি, দেখা হয় নাই। তো তার ঠিক পরের দিন ছিল সানডেতে আমাদের এখানে অফ ডে থাকে। আমরা ওই দিন ভ্যাকেশনে ছিলাম। তো আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম, কফি খাচ্ছিলাম। তো কফি খাচ্ছিলাম, তো ওই সময় আমার এক ফ্রেন্ড বলে যে বইটা আজকে একটু খোলা যায়, খুলে দেখি বইটার ভিতরে কি আছে। কিউরিওসিটি থেকে বইটা খোলা হয়েছে এটা। তো আমি যখন বইটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি জাস্ট বইটা দেখতেছি যে ভিতরে কি আছে। তো একটা সার্টেন পোর্শনে আমি দেখলাম যে কিছু সাইন এবং সিম্বল, পাশাপাশি আনুবিসের অনেকগুলো পিকচার ছিল এখানে। কিন্তু আমি এই সাইন এবং সিম্বলের সাথে আনুবিসের কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছিলাম না, কোনো রিলেশন খুঁজে পাচ্ছিলাম না। মেবি ল্যাক অফ নলেজ অ্যাবাউট দিস সাবজেক্ট, হয়তো এই সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত ছিল। যাই হোক, তো আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না। তো আমরা একসময় আমাদের মধ্যে একজন ছিল হাফিজ মোহাম্মদ মিনহাজ সাবের, ওর আঁকার হাত খুব ভালো ছিল। তো ও খুব ভালো আঁকতে পারে। তো ও যেটা করে যে ওই আনুবিসের কয়েকটা পিকচার ও আঁকে, এবং সাথে সাথে কিছু সাইন এবং সিম্বলগুলি আঁকে। যে সাইন এবং সিম্বলগুলি আঁকার পর আমাদের দেখায়, এবং আমরা খুবই আসলে হ্যাপি ফিল করি। আমরা খুব বলি যে হ্যাঁ, খুব ভালো হয়েছে, ছবিগুলা আঁকা খুব ভালো হয়েছে, সাইন এবং সিম্বলগুলো খুব সুন্দর করে আঁকছেও। তো জাস্ট আমরা আরো কিছুক্ষণ এটা নিয়ে কথা বলি, বইটা আমরা দেখি, কিন্তু আমরা আসলে কোনো মিনিং বুঝতে পারতেছিলাম না, সাইন এবং সিম্বলগুলি কোনো মিনিং বুঝতে পারতেছিলাম না। তো একটা সময় হয় যে আমরা কিছু বুঝতে না পারে আমি বইটা রেখে দেওয়ার পর আমরা যে যার মতো ডিনার করি। ডিনার করার পরে আমরা ঘুমিয়ে যাই। তো মেবি এটা মিড নাইটের সময় হবে যে আমি একটা স্বপ্ন দেখি, একটা ড্রিম দেখি। যে ড্রিমটা ছিল যে এরকম, যে আনুবিস আমাদের রুমের মাঝখানে এসে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলতেছে স্টপ স্টপ অ্যান্ড ব্যাক। আমি আসলে স্বপ্ন দেখছিলাম, আমি খুব ভয় পাই, স্বপ্নের মধ্যে খুব ভয় পেয়েছি, এবং আমি ঘুম থেকে জেগে উঠি। জেগে ওঠার পর আমি চিৎকার দিয়ে ঘুম আমার ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখি যে আমার বাকি 2 জন ফ্রেন্ডও একইভাবে, ওদের হয়তো বা ঘুম ভেঙে গেছে বা যে কোনো কারণে হোক, ওরা জাস্ট বসে আছে। ওরা আমার সাথে সাথে উঠে বসছে। তো আমরা 3টা পার্সন যখন একই সাথে আমাদের ঘুম ভাঙছিল, বা একই সাথে আমরা যখন আমাদের ঘুম ভাঙার পরে যখন আমরা উঠে বসি, দেখি যে আমাদের ঘরের মাঝখানে 4টা ওয়ার্ড জাস্ট রেডিয়াম লাইটের মতো জ্বলতেছে, এবং ওয়ার্ডগুলি মনে হচ্ছিল যে শূন্যে ভাসতেছে। তো আমরা ওয়ার্ডগুলি শূন্যে ভাসতেছে, তো আমরা জাস্ট হিপনোটাইজের মতো হয়ে গেছিলাম যে আমরা কি দেখতেছি এসব। আসলে আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম না এগুলো দেখার জন্য। তো ওয়ার্ডগুলি ছিল যে প্রোটেক্টর অফ থ্রোনস, এমবামার, উইনিং অফ দি হার্ট, গাইড অফ সোলস। তো এই 4টা ওয়ার্ড ছিল, ইংলিশে ছিল, কোনো অ্যারাবিক বা কোনো অন্য কোনো ইজিপশিয়ান কোনো ল্যাঙ্গুয়েজে ছিল না, জাস্ট ইংলিশে 4টা ওয়ার্ড ছিল, যেগুলো আমরা ঘরের মাঝখানে জাস্ট ভাসতেছে। আমার মনে হচ্ছে যে এগুলো ভাসতেছে। তো আমরা জাস্ট হিপনোটাইজারের মতো তাকায় আছি। আমাদের কোনো ফিলিংস ছিল না, আমাদের কোনো আসলে বুঝতেছিলাম না যে আমাদের কি করা উচিত ওই সময়টাতে। তো একটা সার্টেন টাইম পরে সেই ওয়ার্ডগুলি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে থাকে, এবং একটা সময় সব ভ্যানিশ হয়ে যায়, সবকিছু আগের মতো নর্মাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়।
তো আমরা ওই দিন রাতে আমাদের কারো ঘুম হয় নাই। তো আমরা কি করলাম, আমরা পরের দিন আমাদের ভার্সিটিতে আমি ওই বইটা যে ইস্যু করছিলাম আমার নামে, সেই বইটা আমি ব্যাক করে দিই। ব্যাক করে দেওয়ার পরে আমরা আমাদের গতকাল রাতে যা ঘটছে সেটা নিয়ে আমরা 3টা ফ্রেন্ড বসে আলোচনা করতে থাকি যে অ্যাকচুয়ালি কি হয়েছিল বা কেন হয়েছিল। তো আমরা জাস্ট কথা বললে এইটুকু বুঝতে পারি যে আমরা ঠিক একই সময়ে আমাদের ঘুম ভাঙ্গে এবং একই স্বপ্ন দেখার পরে, একই স্বপ্ন দেখে আমাদের একই সাথে ঘুম ভাঙ্গে এবং একই সাথে ঘুম ভাঙ্গার পরে আমরা 4টা ওয়ার্ড আমরা 3জন একসাথে দেখছি। সেটা ব্যাপারটা খুব স্ক্যারি ছিল। আসলে আমরা মানে বুঝতে পারতেছিলাম না যে কেন আমাদের সাথে এটা হইলো, এটা কি আমাদের কি বোঝাতে চাইছিল, এটা নিয়ে আমিও নিজে আসলে মানে কনসার্ন ছিলাম না যে কেন হইলো, এটা কি কারণ ছিল এটা হওয়ার পিছনে। হয়তো এই বইয়ের কোনো হিস্টোরি আছে, পাস্ট কোনো হিস্টোরি আছে, যেহেতু বইটা 400 ইয়ার্স ওল্ড একটা বই, মেবি এটার কোনো হিস্টোরি থাকতেই পারে। যাই হোক, তো আমরা আসলে আমাদের এক পরিচিত একজন হুজুরের কাছে যাই। ঠিক সে আমাদের খুব পরিচিত একজন, খুব পায়াস একজন লোক। তো তার কাছে যাওয়ার পরে আমরা 3জনই ব্যাপারটা শেয়ার করি। শেয়ার করার পরে সে আমাদের যেটা সাজেস্ট করে বা যেটা অ্যাডভাইস করে, সে বলে যে এটা হয়তো বা কোনো মেসেজ ছিল তোমাদের জন্য, যে তোমরা এই বইটা নিয়ে আর নেক্সট টাইম কোনো অ্যানালাইসিস বা কোনো ধরনের কোনো কিছু তুমি মানে যাওয়াটা ঠিক হবে না। রাইট, দ্যাটস ওয়াই একটা মেসেজ হিসেবে তোমাদের বলা হয়েছে স্টপ এন্ড ব্যাক। এখানে আর বেশি এগিয়ে যেও না, এটা নিয়ে আর বেশি এগিয়ে যেও না। তো আমরা তো ঘটনা হয়তো ফার্দার কোনো কিছু করতে গেলে হয়তো আপনারা ঝামেলায় পড়তেন। হ্যাঁ, ফার্দার কোনো হয়তো বুঝতে পারতাম। এবং আপনারা যে লেখাটা রেডিয়ামের মতো করে দেখেছিলেন সেটা আরেকবার রিপিট করেন, কি দেখেছিলেন আপনারা? প্রোটেক্টর অফ টিউমস, এমবামার, উইনিং অফ দি হার্ট, গাইড অফ সোলস, এরকম টাইপের কিছু লেখেছিলেন। আমি একটা জিনিস এখানে একটু বলি যে আমি পরে এটা আমরা একটু ঘাটাঘাটি করছি, অনলাইনে ঘাটাঘাটি করার পর যেটা আমরা দেখছি, এটা হচ্ছে আনুবিসের রোল। আচ্ছা, এই 4টা হচ্ছে আনুবিসের রোল এবং ওই 4টা লেখা 4টা ওয়ার্ড আমরা আমাদের একদম 3জন নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখেছি আমরা, একদম চোখের সামনে ভাসছিল, জাস্ট ভাসছিল, শূন্য ভাসছিল, মানে একটা সার্কেল করে ঘুরছিল, এটা সার্কেল করে ঘুরছিল। তো আমরা আসলে মানে আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম ওই সময়টা যে আমরা কি করবো এখন। রাইট। তো একটা সময় আল্লাহর রহমতে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা আসলে খুব মানে আল্লাহর কাছে অশেষ রহমত যে আমাদের বড় রকম কোনো ঘটনা ঘটে নাই, আমাদের সাথে কোনো কিছু ঘটে নাই, আমরা খুব খুশি। তো এরপর আমরা আসলে ওই বাসাতে আমরা থাকি না, আমরা 3জনে পার্ক টাউনে আমরা বাসা শিফট করি। রাইট। এবং তারপর আপনারা চলে আসেন। এই ঘটনার পর থেকে, এই যে ঘটনাটা ঘটলো এবং আপনারা হুজুরের কাছে গেলেন, তারপর তার কাছ থেকে শুনলেন, আপনারা কোনো কিছু করেছিলেন তারপরে? মানে কোনো কিছু হুজুর করতে বলেছিলেন এক্সট্রা কোনো কিছু? না, এক্সট্রা কিছু করতে বলে না। হুজুর একটা কথা বলছে যে আমাদের যে পরিচিত, আমাদের যে লোকটা, যে আমি যাদের কাছে গেছিলাম, পায়াস একটা পার্সনটা, উনি আমাদের একটা কথা বলছে যে যদি নেক্সট টাইম কোনো কিছু তোমার সাথে হয় তাহলে তুমি ব্যাপারটা আমাকে জানাবা। আচ্ছা, আদারওয়াইজ তোমরা নিজে কিছু করতে যাবে। বাট আপনার নেক্সট টাইম আর কোনো কিছু হয় না? তবে আমার একটু প্রবলেম আছে, আমি জাস্ট একটু শেয়ার করি যে আমার মাঝে মধ্যে নাইটমেয়ার হয়। আমি ফিল করি যে আমি হয়তো কেউ আমার দিকে তাকায় আছে, কেউ আমার দিকে লুক দিচ্ছে। এখন সেটা আমি জানি না, আসলে আমি কখনো মানে ওরকম ফিগার দেখি নাই, এরকম কোনো মানে এক্সিস্টিং কোনো ফিগার দেখি নাই, বাট আমি ফিল করি, আই ফিল দ্যাট যে সামথিং লুক ওভার মি। আমি জাস্ট ফিল করি, কিন্তু আমি ওইভাবে শিওর না যে অ্যাকচুয়ালি কি কেউ ফিল করতে, কেউ আমার দিকে লুক দিচ্ছে বা কোনো এক্সিস্টিং কোনো ফিগার আছে কিনা, আমি শিওর না। বাট আমার মনে হয় এটা আমার জাস্ট। ওকে, সো এটাই ছিল আপনার স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য এবং আমাদের সাথে আপনাদের এই স্টোরিটা শেয়ার করার জন্য। এবং আমরা অলরেডি কিন্তু ফেসবুকের পেজে আজকের অতিথিদের মানে একদম আজকের অতিথিদের পোস্ট দিয়ে দিয়েছি, ছবি দিয়ে দিয়েছি, এবং যিনি ঘটনা শেয়ার করলেন তিনি হচ্ছেন ব্ল্যাক শার্টের, আমরা যদি বাম দিক থেকে ধরি তাহলে সেকেন্ড পার্সন, এবং তার পরের পার্সন যিনি হচ্ছেন দাঁড়িয়াল, আপনারা দেখছেন কিছুক্ষণ আমাদের তিনি ঘটনা শোনাবেন এবং আপনারা ফেসবুকে যে চেক করতে পারেন, একটু ছবিগুলো চেক আউট করে ফেলতে পারেন। অ্যান্ড তার আগে বলি যে ওনার ঘটনা যেহেতু বেশি বড়,
সো আমরা তার আগে আপনাদের কিছু SMS পড়বো এবং আপনাদের কিছু কমেন্টও পড়ে ফেলতে পারি এবং তারপরে ছোট ব্রেক নিব, তারপর আমার ঘটনা যাবো, কারণ ঘটনাটা বেশ লম্বা। কি মাসুম ভাই, ঠিক আছে? তো সেটাই করি। সো আমরা দেখছি যে এখন SMS করেছেন এখানে সাইফুল সাদমান আনাম রাতুল প্রান্ত আমাদের সাথে SMS করে এখানে আছেন, এবং তারা শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে লিখেছেন তারা নদীর পাড়ে সবাই বসে আছেন এবং ভূতাথাম শুনছেন। যদি সত্যি সত্যি আপনারা করে থাকেন এখন, তাহলে তো বুঝবে যে আসলে মানে খুবই মানে অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে আপনারা রয়েছেন। এখন বাইরে গরম আমার ধারণা, কারণ একটু আগে বেশ গরম বুঝতে পারছিলাম, যদি এই রুমের মধ্যে গরম বসে খুব ডিফিকাল্ট। অ্যাড্রেস হচ্ছে রাজেন্দ্রপুর। টিনা আমাদেরকে লিখেছেন মুসা বরিশাল থেকে আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে রয়েছেন, এবং তিনি বলছেন যে ক্লাস 1 to 7 এখনো ভূত এফএম শুনছি অ্যান্ড শুনবো ইনশাল্লাহ। আপনাদের জন্যই ভূত এফএম 6 বছর পার করেছি এবং সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। রাজীব হোসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন হিমেল পান্ডে গুলশান 2 থেকে অলরেডি তিনি জয়েন করেছেন আমাদেরকে, অ্যান্ড তিনি বলেছেন যে আশা করছি ভয় পাবো। আমি জানি না যে আপনাকে কতটুকু ভয় দিতে পারবো, কিন্তু আজকে যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো খুবই উইয়ার্ড, আমি বলতে বাধ্য হচ্ছি। ড্রিম গার্ল আমাদের SMS করেছেন মালিহা খুলনা থেকে। ড্রিম গার্ল মালিহা তিনি 3 উইক পরে শুনছেন। খারাপ লাগলো শুনে যে 3 উইক পরে শুনছেন, প্রতি সপ্তাহেই শুনবেন আশা করবো এখন থেকে। আবিদ আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আছেন আমাদের সাথে রয়েছেন পিউল, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, আমাদের সাথে রয়েছেন আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে, আদনান সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন, সামনে জেএসসি এক্সাম। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি অলিন্দো এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তিনি খেলা দেখছেন এবং আমাদেরকে শুনছেন। বাবা চমৎকার, একসাথে দুটো জিনিস হচ্ছে। আমাদেরকে দেখতে পাচ্ছি ইমতিয়াজ করিম আমাদের সাথে রয়েছেন সাকিব, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আদনান সিলেট থেকে, চমক আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন জিলান হাসনাত নাটোর থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন খুলনা থেকে, আচ্ছা আমাদের সাথে রয়েছেন, এছাড়াও দেখতে পাচ্ছি উত্তরা থেকে আরাফ, লাস্ট স্টোরি ওয়াজ কুল। এছাড়াও কিরণ রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন, ফার্স্ট স্টোরিটা ভালো ছিল। এছাড়াও আমাদের সাথে রয়েছে নাহিদ ময়মনসিং থেকে, ফুর্তি ভূত এফএম, আচ্ছা নাম লেখেননি সো পড়তে পারলাম না, সরি। রিজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকে, হিমেল হাকিম আমাদের সাথে রয়েছেন গোপালগঞ্জ থেকে, হাসান খান আমাদের সাথে রয়েছেন সিলেট থেকে। সো যারা SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORT, ফুর্তি স্পেস ইওর নেম স্পেস ইওর মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের সাথে যদি আপনারা ফেসবুকে কমেন্ট করতে চান চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আর আমাদের ইমেইল করার অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radio.fm। আমরা চলে যাচ্ছি আমাদের ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পরপরই এসে একটা বড় ঘটনা শুনবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এই বড় ঘটনার জন্য ব্রেক নিতে হচ্ছে, সুতরাং একেবারেই মানে আমাদের ভুল বুঝবেন না। সো স্টে টিউন ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি দোস্ত, ওয়েলকাম ব্যাক। আমরা ভূত এফএম শুনছি সবাই, এবং আমাদের সাথে আছে, আমার সাথে আছে আমি আছি। তো এখন যে স্টোরিটায় যাব সেটা একটু ডিফারেন্ট স্টোরি, সবাই খুব মন দিয়ে শুনবেন। এবং আমাকে উনি খুব দুঃখ করে বলছিলেন, আমি বলি আপনার ঘটনাটা, যে 2001 সালে, ওনার ভাষায় বলি যে 2001 সালে উনি, ওনার বিজনেস ছিল, তো না বিজনেস ছিল, আমরা কোনো জায়গার নাম বলবো না, কোনো কিছু নাম বলবো না, আপনার প্রতিষ্ঠানের নামও বলবো না, যে 2001 সালে আপনি বলছিলেন যে আমি ঢাকা শহরে গাড়ি চালাতাম আর এখন একটা মেসে থাকেন আপনি। সো এই পরিণতির জন্য দায়ী কে? এই পরিণতির জন্য দায়ী করছেন তিনি পুরোপুরি তার সেই একটা দিকে যে কোনো কারণে হোক, এই যে বিপথে চলে যাওয়া, যে কুফরি বা ব্ল্যাক ম্যাজিক যেটাই বলি না কেন সেটাকে। তো একটা বিরাট ঘটনা রয়েছে তার পেছনে, আমরা সেই ঘটনাটা শুনবো। খুবই উইয়ার্ড, এবং সত্যি কথা বলতে কি আমি পুরো ঘটনাটা শুনতে পারিনি, কিছু অংশ উনি একটা পর্যায়ে বলছিলেন যে আমি বলবো কিনা, আমি বললাম যে না থাক, বাদ দেন, আর দরকার নাই। তো আমরা ছোট করেই শুনবো, মানে এর পেছনে আরো অনেক বড় ঘটনা রয়েছে যেগুলো আরো উইয়ার্ড, সেটা শুনলেও মানে কি বলবো যে অনেক অনেক বেশি অন্যরকম লাগবে। বাট আমার কাছে মনে হচ্ছে উনি যেটা শুনছেন সেটাকে কেউ বলতে পারেন যে ফ্যাব্রিকেটেড, বাট আমার কাছে মনে হচ্ছে যে উনি যেটা বলছেন
সেটা আমার লাইফের ঘটনা। শুনি আপনার নামটা কি বলবেন? জি, আমার নাম ইমন আহমেদ, আমি বাড্ডা থেকে আসছি। জি ঘটনাটা হচ্ছে আমার 2001 সালের। জি। এবং আপনি তো আসলে বাড্ডার ছেলে না? না, আমি আমার অরিজিনাল বাড়ি হচ্ছে পুরান ঢাকা বেগম বাজার। পুরান ঢাকা বেগম বাজার। আপনি এগিয়ে আসেন, মাইক্রোফোন সরাতে হবে না। জি, পুরান ঢাকা বেগম বাজার। জি। আমার জন্মস্থান ওইখানে, আমার দাদু বাড়ি হচ্ছে ওইখানে রয়েছে। যাক, এখন ঘটনায় শেয়ার করি। ঘটনাটা হচ্ছে 2001 সালে। আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম বা পরীক্ষা দিয়েছি ওই সময়। ওই বছরই আমার আম্মু মারা গেছিলেন। আম্মু মারা যাওয়ার পরে সাধারণত পরিবারের মধ্যে যে মেন গার্জেন হিসেবে আম্মু ছিল। আমি আরো একবার আপনাকে মনে করে দিই, আমরা কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো জায়গার নাম, কোনো মানুষের নাম বলবো না। আচ্ছা, ঠিক আছে। তা আমার আম্মু মারা যাওয়ার পরে পরবর্তীতে বাসার থেকে তেমন একটি কেয়ার আমার প্রতি রাখতো না আর কি। তেমন একটা অন্যরকম আর কি চাপমুখী ছিলাম না। আম্মু যতদিন ছিল অতদিন বাসায় রাত্রে একটু লেট করে গেলে আম্মু বকাঝকা করতো। তো আম্মু ইন্তেকালের পরে সেরকম বকাঝকা আর করতো না। যাই হোক, ওই সময় আমি লেখালেখির জগতেও ছিলাম, এখনো আছি। তো ওই লেখালেখির জগতের কারণে আমি কোনো একটা মাদ্রাসা, নামটা বলছি না আর কি, মাদ্রাসায় আমি কবিতা আসরের মধ্যে প্রথম স্থান লাভ করি। তো ওই মাদ্রাসায় অনেক হুজুর, ওনার নামটাও বলছি না। তো হুজুর, আমি মাদ্রাসার মধ্যে প্রথম পুরস্কার লাভ করাতে আমাকে ওইখান থেকে কোরআনের হাফেজ বিনামূল্যে পড়ার সুবর্ণ সুযোগ দেওয়া হয়। তো সুবর্ণ সুযোগ পাওয়ার পরে ওই যে হুজুর বললাম আর কি, যে হুজুরটা, উনি আমাকে খুব ছেলের মতো আদর করতো, কারণ আমি একজন স্কুল পড়ুয়া ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করি নাই। এবং বাট মাদ্রাসার মধ্যে এরকম একটা সুযোগ পাওয়া, আর তাছাড়া ওদের ওই মাদ্রাসার রেকর্ড 12 বছরের রেকর্ড আমি ভেঙেছিলাম প্রথম পুরস্কার পাওয়াতে। যাই হোক, এখন মূল ঘটনায় আসি। তো আমার এক বন্ধু ছিল, সনি করে নাম, আমার ছোটকালের বন্ধু। উনি একটা মেয়েকে খুব ভালোবাসতো। তো মেয়েকে ভালোবাসতো, মেয়ে কিন্তু তাকে একটু ভালোবাসতো না। তো মেয়েকে পাওয়ার জন্য সে, দেখা যায় না মানুষ সাধারণত ব্ল্যাক মিউজিক বা আদারওয়াইজ নেগেটিভ ওয়ে বা নেগেটিভ কাজের দিকে যায়। তো সে ওরকমই আর কি, এলাকার নাম বলতে পারি শাকারি বাজার, যা হোক সাধুকের নাম আছে। তো ওনার এড্রেসটা আর কি আমার কাছে নিয়ে আসতো, বলে ইমন আমি একা যাবো না, তুই আমার সঙ্গে চলি। তখন আমি হাফিজের লাইনে পড়তেছি অলরেডি। যাই হোক, ওনার সঙ্গে আমিও গেলাম ওইখানে। বাড়িটা হিন্দু বাড়ি, খুব পুরনো। জি। 4 তলার মধ্যে ওনার আসন আর কি, উনি বসে আর কি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন রকম লোক বিভিন্ন সমস্যা নিয়ে ওই সাধুর কাছে আসে, উনি সমাধান করে আর কি, কুফরি কালামকার যেভাবে উনি সমাধান করে। তো আমরাও 2 জন, রমজান মাস ছিল, 2 জন মোটামুটি ওই ধাক্কাধাক্কি, এতজন ক্রাউড পিপল, এতটি পিপলের মধ্যে আমরাও ধাক্কাধাক্কি করতে করতে এক পর্যায়ে ওই সাধুর যে আসনটা আছে তার পাশাপাশি কাছাকাছি চলে আসে। সাধু, এটা একদম মানে ওই ছোটবেলার ওই বয়সের একদম পুরোপুরি কিউরিওসিটি থেকে আপনারা গিয়েছিলেন, মানে জাস্ট একটা বয়সের একটা তারতম্য, জাস্ট একটা বলে না যে 18 বয়সের মধ্যে একটা রোগ বেলা নেই, এরকম তো আমরা সাধারণত স্কুল লাইফে পড়ছি, এরকমই একটা বয়সের তারতম্য। আর আমি এমনি ছোটকাল থেকে ওই ভূত জিন বা ইত্যাদি এই ধরনের ব্যাপারে খুব ইমপ্রেস ছিলাম, রিয়েলি অনেক ইন্টারেস্টেড, এখন অনেক ইন্টারেস্টেড। তারপরে গেলেন, তারপরে কি হলো? তো পরে যাওয়ার পরে আশ্চর্য ব্যাপার, তিনি যাই হোক উনি আমাকে দেখলো, দেখার পরে উনিও ছিল, আমার ফ্রেন্ড আর আমি 2জনই ছিলাম। তো খুব আশ্চর্য ব্যাপার, আমার নাম, আমার পিতার নাম বা আমার দাদুর নাম, 3টো নামই উনি অলরেডি একটা মানুষকে, আপনি যদি যার, যেমন আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে চিনেন না বা আমি আপনাকে জানি না, হঠাৎ একজন লোককে হঠাৎ দেখলে কেউ তার নাম বলতে হয়তো বলতে পারে, কিন্তু তার বাবার নাম বা দাদুর নাম তো বলা সম্ভব না। সবকিছু বলে দিয়েছেন, উনি সব বলে দিয়েছে। এবং এটাও বলছে আমরা যে কাজের জন্য আসছি, আই থিঙ্ক যে মেয়ের জন্য, বা উনি আমার ফ্রেন্ডটা যে মেয়েকে পড়ানোর আশায় আসছে, সে কাজটা হবে না, আদৌ সম্ভব না, এই কথাও বলে দিয়েছে। তো আমি প্রথমত এটা একটু আশ্চর্যবোধ করলাম, পরবর্তীতে আশ্চর্যবোধ করি না, কারণ মাদ্রাসা লাইনে তখন বললাম স্টাডি করতেছি অলরেডি যে হাফিজের লাইনে। তো হুজুরের কাছ থেকেও মোটামুটি জানা ছিল যে কুফরি কালামের মধ্যে বা জিন জাতীয় ইত্যাদি কারণে মানুষ অনেক কিছু গোপনীয়তা বলতে পারে। তো হয়তো বা সাধু এরকমই কোনো একটা আমলের বিনিময় হয়তো সে বলেছে। তো যাই হোক, আমার বন্ধুকে তারপর সান্ত্বনার জন্য তিনি লবণ দিলেন, কিছু মন্ত্রদণ্ড ফুটু বা দম দেয়, যেটা যে দম বলা হয় আর কি, ফু দেওয়া আর কি, ফু দিয়ে লবণটা দিল, বললো যে এই লবণটা ওই মেয়েকে যদি কোনো খাবারের মধ্যে মিশিয়ে, বিনিময়ে টাকা নিতেন? টাকা বলতে সামনে একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে আপনার মনের মতো হাদিয়া, মানে যে যা পারে, কেউ 2 টাকা কেউ 10 টাকা ইত্যাদি, এটা কোনো নির্ধারণ ছিল না যে এত দিতে হবে। ডাক্তার যেমন ভিজিট থাকে এরকম ভিজিট না, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সববিত্ত এবং উচ্চবিত্ত ফ্যামিলি, মানে ফ্যামিলিরাও এখানে যায়। তো এখান থেকে ওই দিনকার জন্য আমরা ওইটা নিয়ে চলে আসার পর থেকে রাসেল ভাই, আমি জানি না কেন তার প্রতি আমার এত আকর্ষণ,
মানে সাধুর প্রতি কেমন একটা আকর্ষণ চলে আসে। বেগম বাজার এবং শাকারি বাড়ি বেশি দূর না, আমাদের পুরান ঢাকায় বেশি কাছাকাছি বলা যায়। তো স্কুল পড়া ছেড়ে 3 মাস এমনিও মেট্রিকের পর বন্ধ থাকে, এক ধরনের ফ্রি। আপনি বারবার বলছিলেন যে আপনার মা মারা গেছেন, এই মা মারা গেছেন ওই সময়, এরকম বিশৃঙ্খলতা একটা ছিল লাইফে। তো যাই হোক ওই ফ্রি টাইমটাও ছিল আমার, মেট্রিকের পর পড়ালেখা তোমার একটা চাপও থাকে না, তো ফ্রি টাইম ছিল। তো আমি কি করতাম, ওই প্রতিদিন ওই 4টা থেকে ওই সাধুটা বসে আর কি ওনার আসনে আর কি রোগী দেখা শুরু করে। তা আমি ওই প্রায় 4টার মধ্যে আর কি ওনার এখানে চলে যেতাম। তো প্রথম 2-1 দিন গেলাম যখন, তো উনি উনার পাশে যায় দাঁড়ায় থাকতাম, উনি আমাকে বসার জন্য একটা ছোট পিড়ি দিত, আর কাঠের একটা পিড়ি আছে, পিড়িতে বসতাম। তো মোটামুটি কয়েকদিনের মধ্যে একটা ভালো রিলেশন মেকিং হয়ে গেছে। তখন আমি তার কাছে শেয়ার করছি আমার খুব শখ, অনেক ইচ্ছা যে জাদু বা জিন দেখা বা ইত্যাদি বা এই যে কুফরি কালাম এগুলো কি, নর্মাল এই ধরনের ঘটনা বা নর্মাল ঘটনাগুলা খুব জানার ইচ্ছা। তো উনাকে আমি শেয়ার করলাম। তো উনি আমার বলছে, ইমন তুমি কি শিখবা কিভাবে জাদু করে, কিভাবে বান ভাঙবা হয় বা বান মারে বা ইত্যাদি এভরিথিং, সব নেগেটিভ, যেটা ইসলামিক ম্যান্ডে নেগেটিভ বলা হয়। তা আমি তো ইন্টারেস্টেড ছিলামই। তা আমি মোটামুটি ওর কাছে অনেক কিছু শিখেছি। আপনাকে একবারও মনে হয়নি যে আপনি ভুল কোনো কিছু করছেন? না, তখন বয়সের তারতম্য ভুল মনে করি না, কারণ বললাম না যে তখন ওই একটা মানুষের যে সেন্সলেন্স, একটা সেন্স জাতীয় বয়স থাকে যে আমি এটা করতেছি এটা ভুল। যেমন এখন বর্তমান যে বয়সটা আমার আছে, আমি একটা কিছু হলো। তো যাই হোক, তো উনি আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, সম্পূর্ণটা কুফরি, যেটা ইসলামের মাইন্ডের মধ্যে নেগেটিভ। সবই গ্রহণ করলাম। কোনো গ্রন্থের কথা বলছি না, এখানে বিভিন্ন গ্রন্থে ইউজ করা হয় কুফরি কালামের মধ্যে, কোনো গ্রন্থের নাম আমি ইউজ করছি না। তো বিভিন্ন গ্রন্থে আর কি ইউজিবিলিটি করে এর একটা ম্যাচুরিটি মন্ত্র তৈরি করা হয়, সেটা দিয়ে ধরনের ঘটনা ঘটানো হয়। তো একদিনকার সাধু আমাকে বলতেছে যে, ইমন আজকে রাতে তুমি আমার সঙ্গে থাকবে। কারণ ভারত থেকে একটা তান্ত্রিক আসতেছে বাংলাদেশে, পার্শ্ববর্তী দেশ থেকে। তো উনার কাছে অনেক কিছু শিখতে পারবা, যা আদৌ সাধারণ মানুষ শিখতে পারে না, বা কোনো একটা ভক্তর কাছে গেলেও এতটা শিখা সম্ভব না। কোন মুরিদও তাকে শিখাবে না, কোনো পীর বা ইত্যাদি যারা থাকে এরকম শিখাবে না। তুমি এরকম সুযোগ পাচ্ছ। তা আমি খুব খুশি হলাম, যেহেতু ইমপ্রেস ছিলাম আগের থেকে। আর তাছাড়া ফ্যামিলির মধ্যে এরকম চাপ নেই, যেহেতু না আব্বু তার আগের মতো ওইরকম আমাকে বকাঝোকা, আম্মু না থাকাতে তোকে আর আমাকে গার্জেন হিসাবে কেউ আমাকে চাপ দিচ্ছে না যে রাত্রে 10টার পরে 8টার মধ্যে বাসায় আসতে হবে ইত্যাদি, এরকম কিছু বলছে না। তো আমি সুবর্ণ সুযোগ পেলাম, রাত্রে বাইরে থাকলেও তো সমস্যা নেই। তো আমি রাত্রে 9টার দিকে বাসার থেকে বেরোলাম। বাসার থেকে বেরোয় সাধুর এখানে গেলাম, ওই শাকারি বাজার সাধুর এখানে যাওয়ার পরে ওই একসঙ্গে ডিনার করলাম, আমি এবং ওই সাধুটা দুইজনে ডিনার করে ওনার কিছু মন্ত্রতন্ত্র আসলো, এগুলো আমাকে ওইখানে শিক্ষা দিল নর্মালি ভাবে, যেগুলো নর্মালি 11টা পর্যন্ত আমরা ওইখানে ছিলাম, আমি আর সাধু। আচ্ছা, 11টার পরে সাধুর গাড়িতে করে আমরা মেন গন্তব্যে গেলাম। মেন গন্তব্যটা হচ্ছে তান্ত্রিকের সাথে সাক্ষাৎ করা, মানে সেখান থেকে আর কি রওনা দিলাম। তো আমরা সোজা গেলাম গেন্ডারিয়া এলাকায়। সেটা পুরনো বাড়ি, হিন্দু বাড়ি, কিন্তু পুরানো জীর্ণ, বাইরের থেকে দেখলে মনে হয় বিল্ডিংটা মনে ভেঙে পড়ে যাবে, কিন্তু পুরনো এক ধরনের বিল্ডিং থাকলে কেমন একটা অবস্থান থাকে। কিন্তু ভেতরের দিকে যে প্রবেশ করলাম দেখলাম মোজাইক করা, টাইলস করা, খুব সুন্দর একটা লোকেশন সাজানো, খুব ভালো একটা। তো আমি আর সাধু গাড়ি থেকে নেমে ওই বিল্ডিং এর ভিতরে মানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা ওইখান থেকে সোজা 5তলায় উঠলাম, তান্ত্রিক 5তলা ছিল আর কি। আমরা 5তলায় উঠার পরে দুই পাশে 2টা ফ্ল্যাট, একটা বাম পাশে একটা ডান পাশে। আপনার চোখের সামনে ভাসছে এখনো সেই দৃশ্য? আমি এখনো রাতের বেলা, বিলিভ করবেন না, যে ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি আমি জানি না তো ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা আছে হয়তো বা শুনতেছে, রিশানার মধ্যে যদি কেউ ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস কেউ করে বা করতেছে, রিশানারা যদি শুনতেছে, তো অবশ্যই আমারটা সে বুঝতে পারবে কত কঠিন বা কত মানে এটা কত করুণা জাতীয়, আনবিলিভ, মানে যিনি মানে কথা আছে না, যার সঙ্গে ঘটে সেই বুঝে, এরকম অবস্থা আর কি। তো বাম দিকের যে ফ্ল্যাটের যে কলিং বেলটা, সেটা ক্লিক দিল কয়েকবার, 2বার ক্লিক দেওয়ার পরে একটা 18-20 বছরের মেয়ে আর কি, যুবতী মেয়ে, দরজাটা খুললো। সুন্দরী মেয়ে একটা, যুবতী যেরকম থাকে ওরকম। তো উনি প্রণাম করলো আর কি, হিন্দুদের মধ্যে প্রণাম করা, এরকম প্রণাম করে সাধুকে এবং আমাকে ভিতরে ডেকে নিয়ে গেল। তো রুমের মধ্যে আসলে আরো 3টি, মানে রুমটা ছিল 3 রুমের স্পেস আর কি, একটা মাঝখানে ডাইনিং স্পেস, বাম দিকে ডান দিকে। তো মেয়েটা আমার গেটটা খুলে আমাদেরকে যখন ভিতরে নেওয়ার পরে উনি বাম দিকে রুমে চলে যেয়ে গেটটা না, মানে উনি আলাদা আউট অফ সাইট চলে গেল। তো আমরা সাধারণত সিনেমা বা টিভিতে যেমন তান্ত্রিক দেখি, যেরকম হরর ছবিতে বা ইত্যাদিতে, সেরকম কন্ডিশনই ছিল, তবে ডিফারেন্সলি এরকমই। লম্বাটা ছিল 6 ফুট এবং জুব্বা জাতীয় আর কি, লম্বা পাঞ্জাবির চেয়ে বড় যে একজনের কাপড় হয়, যেটা ওই কাপড়টা কালো রঙের ওরা পরেছিল। চুলটা ছিল পাগড়ি, কাঁধ বরাবর চুলটা কোঁকড়ানো, আর দাড়ির মধ্যে জোর ছিল,
আচ্ছা, জোট লাগানো, দাড়িটা মোটামুটি নাভি বরাবর বা তার চেয়ে একটু কম বেশ হতে পারে, মানে বিশাল বড় ছিল। আর ঠিক কপালের মাঝ বরাবর ছিল টিক, সিঁদুর দিয়ে যে এক ধরনের টিক লাগানো হয় সেরকম টিক। আর গলার মধ্যে বেশ কই ধরনের মালা ছিল, হাড্ডি বা আরো অন্য অন্য ফুল টুল বা ইত্যাদি যেরকম থাকে না ওরকম। তো ওই সেম ওই যে আমরা যেরকম সিনেমাতে দেখি সেরকমই থাকে, সেরকমই আচ্ছা। সেমলি ছিল। পার্থক্যটা হচ্ছে এটা যে আমরা সিনেমায় যেরকম ব্যবহার আচার ইস্যু দিই তা আসলে বাস্তবে মিলে না, আমাদেরকে যেরকম প্রভাব পড়ে এরকম মিলে না, অতটা মিলে না। তো যাই হোক, তান্ত্রিককে ওই যে আমার সঙ্গে যে সাধুটা গেল, ওই সাধুটা আমরা যেমন সাজদা করি সেরকমই উনি মাটিতে পড়ে গিয়ে উনাকে প্রণাম করলো। আমি মুসলিম পরিবারের সন্তান, আমি তো আর তাকে প্রণাম করতে পারি না, আমি হাত দিয়ে তাকে প্রণাম করে একটা জাস্ট তাকে সম্মান জানালাম আর কি। তো সম্মান জানানোর পরে উনারা দুইজন আর কি একটা তান্ত্রিক কোড ভাষা হয়, তাতে নির্ধারিত একটা ভাষা হয় যে ভাষা সাংস্কৃতিক ভাষা, যে সাংস্কৃতিক ভাষা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এখন যেমন আমি এখন বর্তমানে আমল জানি, আমিও তার মধ্যে যে পুরো পারি তা না, তাতে একটা নিজস্ব ভাষাটা আমলের মাধ্যমে ওরা পায়। ওই ভাষা এখনই কোন ওরা কথা বলে, হয়তো আমাকে নিয়ে বলছে বা ওদের মধ্যে একটা কোনো ব্যক্তিগত সত্তায় তারপর ওই কথাবার্তা বলে মাটিতে বসলাম আমরা। মাটিতে যেখানে আমরা বসলাম আর কি ফ্লোরের মধ্যে, ওই তান্ত্রিকের যেখানে ছিল এখানে আমরা ফ্লোরে বসলাম গোল হয়ে, সাধারণত গোল হয়ে বসে না, তিনজন তিন মাথাতে, উনি এইদিকে আর আমরা দুই দিক দিয়ে আর কি বসলাম। তো আমাদের মাঝখানে মাঝ বরাবর আর কি কিছু খাবার জাতীয় জিনিস ছিল, যেমন পোলাও চাল আছে বা ইত্যাদি, যে আপনার মুগ ডাল, সিঁদুর এবং খারাপ জিনিসও ছিল, সেটা উল্লেখ করলাম না। আর অনেক খারাপ জিনিস আসলো যেটা উল্লেখ না করাটা উত্তম আর কি। তো এরকম কোনো কিছু ছিল। তো এগুলো দেখলাম। এখন আমাকে সাধু বলতেছে যে ইমন দেখো, উনি যে মন্ত্রটা পড়বে ওই মন্ত্রটা আমি পড়বো, আমি যখন পড়বো তুমি না আমার সঙ্গে রিপিট করবা। আমরা সাধারণত মসজিদে গেলে মিলাদ পড়লে যে একটা ঠিক আছে, তো এরকমই মোটামুটি রাত 2টা পর্যন্ত আর কি এরকম মন্ত্র আমাদের মধ্যে চলবে। ওই মন্ত্র পাঠ ইত্যাদি সম্পূর্ণ শেষ হলো। পরপর এখন আমাদের গন্তব্য গোরস্থানে যাওয়ার, নামটা উল্লেখ করছি না, ঠিক আছে। তো আমাকে সাধু প্রথমে বলেনি গোরস্থানে কি করতে যাচ্ছে বা কি করবে বা ইত্যাদি, জাস্ট যাচ্ছি। এই জিনিসটা আমরা ব্ল্যাক ম্যাজিক শুনলেই এই জঘন্য ব্যাপারটা হচ্ছে, আমি যাচ্ছি কিন্তু কি আনতে যাচ্ছি, আপনার নিজের প্রতি তখন কোনো নিয়ন্ত্রণ নাই। আমি শুধু ইমপ্রেস, মানে দেখতে যাচ্ছি, একটা মানে এক ধরনের আনন্দ, অন্যরকম ইমেজিং আনন্দ যে আমি কিছু শিখতে যাচ্ছি, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ মাথায় নাই। তা আকর্ষণ বলতে পারেন বা অন্য কিছু বলতে পারেন। তো আমরা নামলাম, সাধারণত গাড়িতে উঠলাম। তো গাড়িতে যখন উঠছি তখন ওই সাধু আমাকে একটা গাছের শিকড় দিল। গাছটা হয়তো আমার নাম জানা নেই। তো গাছের শিকড়টা আমাকে বলছে, ইমন তুমি ডান হাত দিয়ে মুষ্টিতে এটা ধরে রাখবে এবং তত পর্যন্ত এটা ছাড়বে না। বিশেষ করে আমরা যে কাজে যাচ্ছি, কাজটা শেষ করার পর এখন যখন আমরা আবার পুনরায় যখন এখানে আসবো, যেখান থেকে আমরা যাচ্ছি, তখন তুমি এটা ফেলে দিলে সমস্যা নেই, কিন্তু তার আগ পর্যন্ত এটা তুমি ছাড়বা না। এটা তোমার হাতের মুষ্টিতে তুমি বেঁধে রাখবা, মানে এটা হাতের মুষ্টিতে আমি ধরে রাখবো, ঠিক আছে? হাতের মুষ্টিতে ধরে রাখবো। আর আমাকে এটাও বললো যে আমরা যে কাজ সম্পাদনা করতে যাচ্ছি সে কাজের শেষে আমরা যখন ফিরে আসতে থাকবো, সেই সময় গোরস্থানে যদি তোমাকে কেউ পিছন থেকে ডাক দেয়, তোমার আপনজন, বিশেষ করে তোমার আম্মুর ডাক হোক, তোমার আব্বুর, হ্যাঁ এটা আমরা জানি, এটা এর আগে বলেছেন, তুমি কোনো শেয়ার করবে না বা সাড়া দিবে না। তারপরে ঠিক আছে, ওকে, আমি গুরুত্ব সহকারে সেই জিনিসগুলো শুনলাম। শোনার পরে ঠিক 3:30টার দিকে রাত আমরা ওই গোরস্থানে পৌঁছালাম, নামটা বলছি না। পৌঁছানোর পরে প্রায় 15 মিনিট পর্যন্ত আমরা গোরস্থানের সামনে দাঁড়িয়ে রইলাম। আমরা সাধারণত জানি ঢাকা শহরে গোরস্থানে কিন্তু সাধারণত নিয়ম অনুযায়ী 11টা বন্ধ হয়। তো যাই হোক, আমরা ঠিক 3টার দিকে গোরস্থানের সামনে নামলাম। গাড়িতে ছিলাম 3:30, মানে 15 মিনিট পর্যন্ত গাড়িতে বিমিত স্বরে উনি মন্ত্রতন্ত্র পড়তেছে, আমি না, মানে ওই যে আর সাধু তার রিভাইজ করতেছে, আমি শুধু ফলো আপ দেখতেছি। তো 3টার দিকে গেট খুলে দেওয়া হলো। 3টার দিকে আমরা নামলাম। তান্ত্রিকটা মানে গোরস্থানের সময় তান্ত্রিক আগে, আমি আর সাধু তার পিছন গেটটা খুলে দেওয়া হলো, মানে মেন গেট যেটা সদরটা আর কি। আপনার ভিতরে ঢুকলো, তারপরে বলেন। বাইরে আমরা ভিতরে ঢুকলাম, ওইখানে 2জন লোক ছিল, এটা আর উল্লেখ করলাম না। 2জন লোক এসে ওটা গেট খুলে। তো তারপর আমরা একটা কবরস্থানের পাশে গেলাম, যে কবরস্থানটা দেখতেই বোঝা যায় যেটা 2-3 দিন আগে কবর দিছে সাধারণত। যে আপনি একটা সিস্টেম বলছেন গোরস্থানে, এটা আমি জানতাম। গোরস্থানের সিস্টেম আছে, প্রত্যেক জায়গায় গোরস্থানের সিস্টেম আছে। 6 মাস পর কবরটা উপড়িয়ে দেয়, মানে ওই কবরটা তুলে দিয়ে অন্য কবর তুলনা হবে প্রত্যেকটা গোরস্থানে। ওই যে গোরস্থানের কথা বলতেছি সেটা একই করে। আচ্ছা, তো যাই হোক, দেখলেই বোঝা যায় যে এইখানে নতুন কবর, একটা দেখলেই বোঝা যায় এই সেটটা সম্পূর্ণ নতুন।
কাটামাটি এক ধরনের থাকে। তো আমরা যে কবরের সামনে গেছি, সে কবরের সামনে আমি কবর থেকে 3 হাত দূরে ছিলাম, আমি এবং প্লাস সাধু যে আর তান্ত্রিকটা, উনি যাওয়ার কালে কিন্তু একটা ব্যাগ নিয়ে গেছিল, একটা ঝুলন্ত ব্যাগ থাকে না এরকম ঝুলন্ত ব্যাগ, আরো নর্মালি কিছু ছিল জিনিসপত্র বা যেগুলো দরকার পড়তে পারে আর কি ওরকম কিছু। তো আমি সাধু 3 হাত কবরের 3 হাত কাছাকাছি ছিলাম, কবরের ভিতরে কি আছে সেটা দেখতে পারতেছি না। এইগুলো আমরা বাদ দিই, আপনার ওখান থেকে আসলে গেছিলেন একটা লাশ সংগ্রহ করতে, লাশের মাথার অংশ, লাশের মাথার অংশ, এবং আপনি সেটা নিয়ে আসলেন এবং অলরেডি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা হচ্ছে একটা, আপনি বলছেন যে মেয়ের লাশ, একটা মেয়ের লাশ, এটা যুবতীর লাশ, একটা মেয়ের লাশ। তারপরে কি হলো? তারপর আপনারা নিয়ে আসার পরে বাসায় আসলেন, বাসায় আসার পরে এটার আরো অনেক কিছু করা হয়েছিল এখানে, সেটা ব্যাখ্যা দিলাম না। আচ্ছা, তো আমি এখান থেকে কোনো মতে যখন এই সিংটা দেখলাম, লাশটা কেটে নেওয়া ইত্যাদি, যেটা আমার পক্ষে কেন কারো পক্ষে সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না, এটা অসম্ভব। তখনই কিন্তু আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তেছি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহ। এবং আপনি তখন ভুল বুঝতে, আমি আমার সম্পূর্ণ ভুল বুঝতেছি, আমি কি কাজে আছি, এটা তো সম্পূর্ণ কুফরি কালাম, বাট এটা তো আমি কেন কোন মুসলিম, তখন আপনার মোহ কেটে গেছে এখন টোটালি তখন আমি নিজেকে অনুতপ্ত ফিল করতেছিলাম যে আমি এটা কি করতেছি ইত্যাদি। যাই হোক, আমি ওই যখন ফ্ল্যাটে গেলাম, আবার ওই যে এগুলো নিয়ে লাশের যে অংশটা নিয়ে ফ্ল্যাটে গেলে, ওই সময় ওরা কিছু একটা জিনিস আর কি পরিবেশন করলো আমাকে। তো আমি ওই সময়, আমি যেহেতু স্মোকার ছিলাম, তো আমি ওই সময় বললাম যে আমি স্মোক করে আসতেছি, এই কথা বলে কোনো মতে আর কি একটা জাস্ট মানুষকে একটা বলে না যে বাহানা দেয় আর কি এই জিনিস। আমি এটা বলে ফ্ল্যাট দিয়ে বের হয়ে, আমি রাশেদ ভাই বিলিভ করবেন না, আমি কিভাবে যে 5তলা বাড়ি থেকে নামলাম, কিভাবে আমি এখান থেকে ওই আপনার বানিয়ানগর, দুপকলা, নয়াবাজার বা তারা মসজিদে যে আপনার যে বটগাছ, উষা চক্র ইত্যাদি এইসব এলাকা কিভাবে ত্যাগ করে আমি কিভাবে যে আমার এলাকায় বেগম বাজারে আসলাম, আমি নিজেও ঠিক এখন মানে অবাক ভাবি। আল্লাহরই একটা করুণা, বা জীবনে তো আমার পিতা মাতা কোনো একটা ভালো কাজ করেছিল, তার আসলে হয়তো বা আমি, কারণ আপনি যেটা করেছিলেন না, আমার লাইফটা বাঁচছে আর কি, আমি এটাই মনে করি ওনাদের ওসিলায়। তো আমি যখন আমার বাড়ির গেটের সামনে আসলাম আর কি, কেজি গেটের সামনে, তখন কিন্তু ফজরের আজান দিচ্ছিল। আমি গেটটা কয়েকবার নক করার পর আব্বু গেটটা খুলছে, আব্বু এবং মোটামুটি বোকা করতেছে আমাকে, বোকা করার উদ্দেশ্য যে রাত্রে ছিলি কোথায় ইত্যাদি। আমি কোনো কথা জবাব দিচ্ছি না, কারণ আমার পুরো শরীরটা শীতল, তখন আমি নিজে একটা কন্ট্রোলে নাই। তো আমি গেটটা যখন আব্বু খুললো, আমি গেটটা থেকে ঢুকে আমি আমার রুমে যাওয়ার জন্য দরজার সামনে যাওয়াতে আমি সেন্সলেস হয়ে গেলাম। আর যখন আমি সেন্সলেস হওয়ার পরের দিন আমি যখন সেন্সটা আমার আসলো আর কি, জ্ঞানটা যখন ফিরলো, আমি তখন দেখলাম আমার বড় ভাই, আমার মেজো ভাই বা বোন, আব্বু, তারপরে এই যে হুজুর যেটা বললাম মাদ্রাসার হুজুর, উনিও বসে ছিল। সবাই আমাকে জিজ্ঞেস করতেছে গতকালকে কি ঘটছিল তোমার সাথে, তুমি কেন সেন্সলেস, তুমি তো এরকম ছেলে না, তোমার শেষ করার কথা না। তো আমি আবার চিন্তা করলাম এই মুহূর্তে যদি ঘটনা শেয়ার করি তো আব্বু আমাকে বোকা দিবে, আম্মুও বোকা দিবে, আব্বুও বোকা দিবে, বোনও বোকা দিবে এবং হুজুরও বোকা দিবে। সো আমি কোনো কথা শেয়ার করি না। পরের দিন আমি হুজুরকে সব কথা শেয়ার করছি। তো হুজুর এতই উত্তেজিত হলো আমার প্রতি, রাগান্বিত হলো যে আমাকে খুবই স্বাভাবিক শারীরিক নির্যাতন বা একটা থাপ্পড় জাতীয় এরকম কিছু বললো। করার পর আমাকে বলে, ইমন দেখো, তোমার যদি এতই শিকার শখ ছিল জাদু বান বা ইত্যাদি, তো ইসলামী শরীয়ত থেকে আমি তোমাকে শিক্ষা দিতাম না। সেটা তো জাদু বান তো আমরা সাপোর্ট করি না, এটা করার জন্য না, ভাঙার জন্য। ইসলামের মধ্যে আছে যে আপনাকে কেউ অ্যাটাক করতেছে, আপনি এটা থেকে মুক্ত হবেন। এটা যদি তোমার জানা ইচ্ছা হতো, আমি ইসলামিক হয়ে তোমাকে শিখাতাম যে এটা থেকে কিভাবে আছে। উনি শিখাইছে আমাকে, অনেক কিছু শিক্ষা দিচ্ছেন অবশ্যই পরবর্তী। তো উনার কাছে উনিও আমাকে যখন আবার তোবা করে এলো, গোসল টোসল করে, আবার মুসলিম উম্মার যে একটা কালিমাগুলো আছে আমাদের, সে কালিমাগুলো পড়ে সম্পূর্ণভাবে আবার মুসলিম যেভাবে পড়া হয় সেভাবে আমাকে, তখন আপনি বুঝতে পেরেছেন? তখন আমি অনেকটা বুঝতে পেরেছি আমার ভুলগুলো কোথায় ছিল বা ইত্যাদি। তখন আমি হুজুরকে আবার জিজ্ঞাসা করছিলাম ওই ব্যাপারটা নিয়ে, লাশের ব্যাপারটা। যাই হোক, সেটা মানে খারাপ একটা কিছু ছিল, সেটা আমরা বুঝলাম। এখন আমি আপনার কাছে জানতে চাই যে আমরা সব মেইন যে জন্য বলছি যে এটা যেন আর কেউ না করে, সেটাই আমাদের উদ্দেশ্য, যে যারা এটার সঙ্গে সম্পৃক্ত বা যাদের আগ্রহ আছে তাদের আগ্রহ যেন চলে যায়। এইটা আপনার ব্যক্তি জীবনে কি ধরনের আমার অনেক ক্ষতি করছে? যেমন মনে করেন 2001-এ যেহেতু যে ঘটনা যেটা বললাম, তার মানে কথা আছে না, আপনি জীবনে কোনো একটা পাপ করলে তার শাস্তি কিন্তু দুনিয়াতে ভোগ করতে হয়। তো ঠিক আমি 2001-এ যে পাপটা করলাম, আমি ইচ্ছা করি বা অনিচ্ছায় করি। এবং 2004-ও একটা ঘটনা আছে, সেটা হয়তো সময় পড়বে, আমি বলছি না, ইনশাল্লাহ আগামী এপিসোডে যদি কোনো সময় সুযোগ হয় আমি আসে বলবো। তো শ্মশান ঘাট ওইটা স্টোরি। যাই হোক, তো আমি ওই 2001 এবং 2004-এ যে ঘটনাগুলো করছি বা ওনাদের সঙ্গে যে একটা সঙ্গী ছিলাম, তার খেসারত আমাকে দিতে হলো কিভাবে? আমার ব্যবসা দ্বারা। আমার এমনকি আমার নিজের স্ত্রীর সন্তান বন্ধু আমি হারালাম। আপনার সন্তান মারা গিয়েছিল বলছেন? 9 মাস যখন পেটে ছিল তখনই। এবং ডাক্তার এটাকে সাধারণত ডাক্তারি ভাষায় এটুকুই বলে যে ভারী কোনো কিছু তোলার কারণে প্রেগন্যান্সি নষ্ট হয়েছে, কিন্তু বাট এটা অন্য জিনিস।
এটা আমি বুঝি। এখন আমি যেহেতু এই লাইনে বিশেষ করে শুধু কুফরি না, ইসলামিক শরিয়া ভিত্তিক ইনশাল্লাহ অনেক জিন টিন ছাড়াতে আমি যাই। আমি প্রায় আপনি কুফরি করেন না এখন আর? না, আমি কুফরি করি। আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন? আমি সম্পূর্ণ বেরিয়ে আসছি এবং আমি কোনোদিন কাউকে ক্ষতিও করি না, জাস্ট শিখছি। শিখার পরেও আমি কাউকে যে ক্ষতি করবো, ক্ষতি করি না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি রাসেল ভাই, আপনাদের একটা এপিসোডে শুনছিলাম আর কি কুফরি কালামের ব্যাপারে, যে সাপ ছিল একটা ইয়েটা। তো আসলে ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যারা জড়িত থাকে, যদি তারা ক্ষতি নাও করে না, তারপর আল্লাহ তাকে ক্ষতি করায় 100%। সুতরাং তার মানে কেউ যদি এটাতে ইন্টারেস্টেড হয়, আপনি কেউ যদি চায় এটা শিখতে বা জানতে, আপনার তার জন্য সাজেশন কি? আমি শাসন একটা, ওই যাতে জীবনে এই কাজে পাওনা দেয়, জীবনেও যেন পাওনা দেয়। সো আমিও এটাই ওনার সাথে সুর মিলিয়ে আমিও আপনাকে বলতে চাই যে আপনি যদি কোনোদিন ভেবেও থাকেন যে আপনি বলছিলেন যে 2001 সালে আপনি মানে যখন আপনি নর্মাল লাইফে ফিরে আসছিলেন, তারপরে মানে আপনার তার আগে থেকেই আপনাদের পরিবার বেশ সমৃদ্ধ একটা পরিবার ছিল এবং সেখান থেকে আপনি হারাতে এখন 2012 সালে 2014 সালে সম্পূর্ণ শেষ হয়ে গেলাম। সম্পূর্ণ শেষ হয়ে গেছেন আপনি, এবং আপনি বিশ্বাস করেন যে ওই যে একটা ভুল করেছিলেন, সেই ভুলের কারণেই আপনার এই শাস্তিটা, আপনি তাই মনে করছেন? এখনো মনে, মানে এটা আপনি বলছেন? আচ্ছা, ওকে। এবং সেই জন্যই মানে এবং আপনি বলছিলেন যে এখন আপনি একটা মেসে থাকছেন। হ্যাঁ, আমি একটা সাধারণ মেসে এখন থাকতেছি, যেটা আমি কোনোদিন কল্পনা করি। আপনি ঢাকা শহরের ছেলে? ঢাকা শহরের ছেলে আমি এখনই। আমার সাপোজ মনে করেন বাড্ডা এলাকা যদি আমাকে জিজ্ঞেস করে আপনার বাসা কোথায়, পুরান ঢাকা। ঈদের মধ্যে যদি আমি পুরান ঢাকা না গিয়ে যদি এখান থেকে আমাকে জিজ্ঞেস করে, তো আনসারটা কি দিবে? একটা মানুষ তো গ্রামে যায়, আপনি ঢাকার ছেলে এখানে কি করতেছেন, ওনাকে কি এগুলো আনসার বলা যায়? আমি যে হিস্ট্রিটা আপনাকে শেয়ার করলাম, সেটা কি তাকে বলা যাবে? ভেরি ইম্পসিবল। সেটাই। এবং আপনি, আমার ধারণা যে আপনি এটা বলছেনও সবাইকে, যাতে সবাই এখান থেকে দূরে সরে থাকে। আমি এটুকুই লক্ষ্য, আমি সবাইকে একটা মানে এটা ইনফর্ম না, শুধু অ্যাডভাইস দিচ্ছি আর কি, যারা এই লাইনের সঙ্গে জড়িত আছে, এখনো যদি কেউ থেকে থাকে, তো ইনশাল্লাহ আল্লাহর রাস্তা অন্তত এই লাইন থেকে বেরিয়ে যাওয়াটা উত্তম। খুবই ভয়ানক লাইফটা। আপনি তওবা করে এই লাইফ, আমি তওবা করে এই লাইনটা, যদি আমি কাউকে ক্ষতি করি না, আবারও তারপর আমি তওবা করে বের হয়েছি এই কারণে আপনি মনে করছেন, আমি মনে করছি আমার একটা ভুল ছিল। শরিয়া ভিত্তিক যেগুলো শিখছি সেটা আলাদা, সেটা আমি এখনো মাঝে মাঝে মানুষদের উপকার করতে যাই, সেটা অন্য ব্যাপার। বাট আপনি এটা ভুল করেছিলেন এবং আপনি চাচ্ছেন যে সব আর কেউ যেন এই ভুলের পথে না পারে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সাথে আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমি জানি না যে আসলে ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো, বা একটা আমার কাছে যেটা মনে হয় যে এই ঘটনা যেমনই লাগুক না কেন, আমার কাছে খুব অবাক লেগেছে এবং আমার কাছে খুব মানে আমি খুব মানে আশ্চর্য বোধ করেছি যে মানুষ কেন এটাতে ইন্টারেস্টেড হয় আমি জানি না। তবে অনেকেই, আমি মাঝে মাঝে ভূত এফএমে অনেককেই মানে কি বলবো যে SMS এ বা অনেক সময় ফেসবুকে লিখতে দেখি যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমার ইন্টারেস্ট রয়েছে, ভাইয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শোনান, অনেকেই বলেন। এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেকেই অনেক কথা বলেন যে আমার আগ্রহ আছে, আমি এটা সম্পর্কে জানতে চাই, আমি এটা সম্পর্কে বুঝতে চাই, আমি এটা সম্পর্কে করতে চাই কিনা এটা না, বাট অনেকের ইন্টারেস্ট আছে। কিন্তু এইটা না আসলে ইন্টারেস্ট থাকার মতন কোনো বিষয় না। কিছু জিনিস আছে না যে কিছু কিছু জিনিস যত বেশি আপনি আগ্রহ আপনার কম থাকবে তত বেশি মঙ্গল। তো আমার কাছে মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক এরকম একটা ব্যাপার যেটা হচ্ছে আসলেই আমাদের মানে যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন তাহলেও আমি জানি না যে মানে আসলে কোন ধর্ম এটাকে সাপোর্ট করে কিনা, আমার কাছে আমার জানা নাই। কারণ এটা খুব আমার কাছে মনে হয় না যে মঙ্গলের জন্য কিছু এটা। সো আমি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, আমি এটার এগেইনস্টে একদম পুরোপুরি, আমি অলওয়েজ এটার এগেইনস্টে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা দুইজন আপনারা ঘটনা শেয়ার করলেন। আমাদের আরো দুজন অতিথি আছে, আমরা তাদের কাছ থেকে ঘটনা শুনবো। তার আগে দেখি যে আপনারা ফেসবুকে এবং আমাদের SMS এ কি বলছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে লিখছেন ইমতিয়াজ, এবং তিনি চুয়াডাঙ্গা থেকে শুনছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি মারুফ SMS করেছেন ময়মনসিংহ থেকে, এবং আমাদেরকে সুকান্ত বরিশাল থেকে লিখেছেন ব্ল্যাক ম্যাজিক খুবই খারাপ একটা কিছু, তিনি লিখেছেন। তামিম মোহাম্মদপুর থেকে আমাদের লিখেছেন 21 জন ফ্রেন্ড মিলে তারা শুনছেন। নুরুল আমিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জুবায়ের কাজী, এবং তিনি শুনছেন এবং তিনি ভূত এফএম একটা SMS ও মিস করেন, একটা এপিসোডও মিস করেননি বলছেন। SH আবরার হাজারিবাগ থেকে আমাদের সাথে আছেন এবং তিনি সবসময় থাকবেন আমাদের সাথে, এবং সেকেন্ড স্টোরি তার কাছে ভালো লেগেছে সেটা তিনি বলছেন। হামিম আমাদের সাথে আছেন নরসিংদী থেকে, এবং আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি যে মিশন বাংলা বাজার গাজীপুর থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে লিখেছেন সাকিব, এবং আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি
আচ্ছা, এই যে গাজীপুর থেকে যিনি লিখেছেন, আমি আপনার এসএমএসটা ঠিক বুঝিনি, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি ইজাজ আছেন আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি সাবিত খুলনা থেকে, অহনা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন হাসান, আমাদের সাথে রয়েছেন নাশিদ, এছাড়াও মাইশা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মুরাদ, আমাদের সাথে রয়েছেন শুভ, এছাড়াও ইমতিয়াজ আমাদের সাথে রয়েছেন, নাহিদ আমাদের সাথে রয়েছেন, ডক্টর সারোয়ার আমাদের সাথে রয়েছেন, এবং ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তার কাছে অন্যরকম লেগেছে। এবং আমাদের সাথে নাহিদে লিখেছেন সাতক্ষীরা থেকে যে তিনি খুব দুঃখ বোধ করছেন যিনি আজকে এই ঘটনাটা শেয়ার করলেন তার জন্য। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আবিদ আমাদের সাথে রয়েছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি নতুন একজন লিসেনার, এবং তিনি আমাদের সাথে আছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এছাড়াও রয়েছেন সুপ্রিয়, সেকেন্ড স্টোরিটা খুব অন্যরকম ছিল, জোস ছিল সেটা তিনি লিখেছেন। নাইম আমাদের সাথে লিখেছেন, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হানিফ রাজশাহী থেকে, রুমিন আমাদের সাথে রয়েছেন শ্রীমঙ্গল থেকে, এবং ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা ভালো লেগেছে এই কথাটা মনে হয় প্রপার না। এটা শুনলে আসলে আমার যেটা মনে হয়েছে যে এটা এমন একটা জিনিস যে সবার উচিত যে এইটা নিয়ে আর কোনো মানে এটা এই পথে আর কারো পা না বাড়ানো, সেটা আমার মনে হয়েছে। এবং আপনারা যদি সামনে শুনতেন বা তাকে দেখতেন সামনে থেকে, তাহলে বুঝতে পারতেন যে তিনি কতটা মানে এই ব্যাপারটা নিয়ে কতটা মানে আপনি ভুল বোঝার পরে মানুষের যে ইয়ে থাকে সেটাই আমার কাছে মনে হয়েছে আর কি। এছাড়াও আমাদের সাথে আরো অনেকেই রয়েছেন, ফেসবুকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অনেকেই, এবং আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে দুই একজনের যদি লেখা আমি পড়ি, এবং আমাদেরকে লিখেছেন আমার আপন, লিখেছেন ভাইয়া আমার একটা ঘটনা আছে, কিভাবে পাঠাবো, আমি কাতারে থাকি, আমার ঘটনা কাতারের, আপনি ঘটনাটা রেকর্ড করে সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ইয়াকুব আমাদের সাথে আছেন, নরসিংদী থেকে শুনছেন তিনি, এস আরাফাত আমাদের সাথে আছেন, শিশি ঘোষ আমাদের সাথে রয়েছেন, খুব ভালো লাগছে লিখেছেন। কে এম রাজ্জাক আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন হায়দার খন্দকার, এবং ঘটনাগুলো খুব সুন্দর, তিনি শুনছেন এই জন্য আমাদের সাথে আছেন তিনিও। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন দীপ্ত, নাইম হাসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানভীর মাহতাব, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সন্ধানী, আমি সহ আরো অনেকে। আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেই পেজেও কিন্তু অনেকে আমাদেরকে লিখছেন এবং অনেকে আমাদের সাথে তাদের মতামত জানাচ্ছেন। এটা আমরা যদিও সারা সপ্তাহ জুড়েই পড়ি, এবং আজকেও আমি রিভিউ করছিলাম বেশ কিছু ইমেল। অনেকে দেখতে পাচ্ছি যে ঘটনা পাঠাতে চান, কিভাবে পাঠাবেন সেটা জানতে চান এখনো পর্যন্ত। তো আমার বলতে কোনো আপত্তি নেই, আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটা তো আপনাদের জানাই আছে, vootfm@radiofurti.fm, এটা হচ্ছে অ্যাড্রেস। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সে ঘটনা লিখে পাঠিয়ে দেবেন আমাদেরকে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আপনার সাদি লিখেছেন আই ওয়ান্ট টু ডু ব্ল্যাক ম্যাজিক। আমার কাছে মনে হয় যে এই ঘটনা শোনার পর যদি আপনার এটা এই সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে এটা খুবই ভুল একটা সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমি জানি না যে আপনি এটা কেন লিখেছেন, আপনি আসলে করতে চান এই জন্য লিখেছেন, নাকি আপনার এটা আমি পড়ি এই জন্য লিখেছেন, আই ডোন্ট নো। বাট যদি বলি যে আপনি আসলে যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে অবশ্যই ভুল করেছেন। এছাড়া আমাদেরকে সাহিদ ইব্রাহিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন হাফিজুর রহমান মিজান, এবং আমাদেরকে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে এখানে আছেন সোহাগ, এবং তিনি বলছেন সরি লেট করে ফেললাম। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জীবন, এছাড়াও আমাদের সাথে রয়েছে দেখতে পাচ্ছি নাজমুল, এবং আমাদেরকে বলছেন যে জীবন ফিকশন, আমাদের বলছেন ভাই রাজুকে একটু বুঝান, তাকে সে ব্ল্যাক ম্যাজিক শিখতে চায়, ওকে বললেও শোনে না। আমার মনে হয় যে এই ঘটনাটা আপনি মানে এটার পরিণতি, এই যিনি আমাদের সাথে ঘটনাটা শেয়ার করছেন তার জীবনের পরিণতি বললে যে কেউ এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ এটা না মানে আমরা মানে কি বলবো যে আমরা কেন জানো যে সমস্ত ব্যাপার মানুষ নিষেধ করে, সেই সমস্ত ব্যাপারে আমাদের আগ্রহ অনেক বেশি থাকে, বাট সেগুলো নিষেধ করে এটা আমরা কোনো সময় ভাবি না যে ওইটা করলে আমার ক্ষতি হবে বলেই ওই জিনিসটা নিষেধ করছেন। আপনাকে যে খাবারটা খেতে নিষেধ করবেন যে এই খাবারটা শরীরের জন্য ভালো না, আপনি দেখবেন যে ওইটার প্রতি আপনার আগ্রহ বেশি থাকে। কেন আমি জানি না, কিন্তু এই নিষেধ করার কারণটা কিন্তু এইটাই যে আপনার ওইটাতে ক্ষতি আছে, শুধু লাভ কিছু নেই। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রামপ্রসাদ মণ্ডল, ভয় পাচ্ছি না কেন, এই প্রশ্নের উত্তর শুধুমাত্র আপনি আপনাকে দিতে পারবেন।
আমরা এটা একেবারে অপারগ দিতে। এসকে তবে আমরা চেষ্টা করছি এটুকু বলতে পারি। ইনাম সুলতান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাসেল মাহমুদ, এছাড়াও শহীদ ইব্রাহিম আমাদের সাথে রয়েছেন, এসকে সুমন সহ আরো অনেকে আমাদের সাথে আছেন। আমরা ছোট্ট বিরতিতে নেই এবং বিরতির পরে আবারও ফিরে আসি নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি। ইয়েস, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। তো আমি আর মাসুম ভাই একটু আগে কথা বলছিলাম। তো আমরা কালকে বলতে পরশুদিন বললে সুবিধা হয়, কিন্তু আসলে টেকনিক্যালি মানে আসলে কালকে, কারণ হচ্ছে রাত 12টার পরে আমরা একটা এপিসোড করি, অর্থাৎ আমাদের 10 বছরের পূর্তি উপলক্ষে ঠিক যখন 22 তারিখ শুরু হলো 12টা থেকে 2টা পর্যন্ত তাহসান ভাই শো করলেন, তারপরে আমি ভূত এফএম শুরু করলাম 2টা থেকে 5টা পর্যন্ত। 3 ঘন্টার ভূত এফএম স্পেশাল এপিসোড ছিল, আপনারা সবাই অনেকেই শুনেছেন। এবং সেই স্পেশাল যে এপিসোডটা, সেই এপিসোডে আমরা মানে যেহেতু 3 ঘন্টা ছিল, আমরা খুব চমৎকার কিছু অডিও ক্লিপ পেয়েছিলাম। সেই অডিও ক্লিপগুলো আমরা সেখানে ইউজ করে ফেলি এবং চমৎকার 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 অডিও ক্লিপ, এরকম অডিও ক্লিপ বহুদিন পর্যন্ত পাইনি আমরা। তো আমরা পারি একটা কাজ করতে, যে ওই 4টা অডিও ক্লিপ আমরা আবারও শোনাতে পারি আপনাদেরকে, সেটা আরেকদিন হবে। আমরা চাচ্ছি কি, সেটা সেই দিনে হয়তো এই অডিও ক্লিপগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমরা চাচ্ছি যে একটা শুধুমাত্র আপনাদের অডিও ক্লিপ দিয়ে একটা এপিসোড বানাতে, এবং মানে আমরা একবার করেছিলাম আপনাদের শুধুমাত্র ইমেইল পড়ছিলাম আমরা সেই এপিসোডে, সব আপনাদের ইমেল দিয়ে। তো আমরা চেষ্টা করবো যে একটা অডিও ক্লিপ দিয়ে এপিসোড করতে। তো সেই জন্য আপনাদের হেল্প দরকার, এবং আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা আমাদের ঘটনা পাঠাতে পারেন। এবং সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে মোবাইল বা যে ডিভাইস রয়েছে সেটা থেকে যতটুকু নয়েজ বাদ দিয়ে যত সুন্দরভাবে কোন একটা বন্ধ জায়গায় আলাদাভাবে সুন্দরভাবে যদি রেকর্ড করতে পারেন আপনাদের ঘটনা, এমনিতে ইমেইল তো আমাদের পাঠাবেনি, সেটা তো ঠিকই আছে। বিশেষ করে যারা দেশের বাইরে আছেন তাদেরকে বলবো, এবং অনেকেই আছেন যে স্টুডিওতে আসতে পারেন না, অনেক দারুণ ঘটনা রয়েছে কিন্তু স্টুডিওতে কখনোই আসা সম্ভব না, একেবারেই সম্ভব না। তাদের জন্য বলবো যে আপনারা সরাসরি আপনাদের ঘটনাটা রেকর্ড করে অডিও ক্লিপটা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং অডিও ক্লিপ কিভাবে পাঠাবেন, আপনারা ফোনে সেটা রেকর্ড করে সেটা আপনারা পিসিতে নেবেন, এবং তারপরে সেই পিসি থেকে আমার মনে হয় যে মানে অনেকে জানতে চান এই জন্য বলছি, সেটা ডাউনলোড করলেন পিসিতে এবং সেখান থেকে ইমেইলের সাথে অ্যাটাচ করে আমাদের কাছে পাঠিয়ে দিলেই হবে। আমাদের ইমেল অ্যাড্রেস কিন্তু সেম, bhutfm@radiofm, এখানে পাঠিয়ে দিবেন। অডিও ক্লিপটা ভালো হওয়াটা অনেক বেশি জরুরি। এখন তো সব ফোনেই তো খুব চমৎকার রেকর্ড করা যায়, সুতরাং কোনো সমস্যাই নাই। আর যাদের স্টুডিওর ফ্যাসিলিটিস রয়েছে তাদেরকে তো বলবো যে হ্যাঁ আপনারা স্টুডিওতে করে পাঠিয়ে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করবেন না প্লিজ, কারণ ব্যাকগ্রাউন্ডের মিউজিক যেটা আছে সেটা আমরা ইউজ করব। আপনার কোনো কিছু আপনি শুধু ঘটনা পাঠিয়ে দিলেই হবে। তো দেশের বাইরে আছেন অনেকে, এবং অনেকেই চান যে ঘটনা পাঠাতে পারেন না, তাদের জন্য এই ব্যাপারটা। এবং যারা মনে করেন যে ভূত সময় যেতে পারলে খুব ভালো হতো, অনেক ঘটনা থাকে কিন্তু লিখছেন আপনি, কিন্তু লিখে আপনার ইচ্ছা মানে মন ভরছে না। আবার অনেক ঘটনা আছে চমৎকার ভাবে লিখেই সবচেয়ে ভালো প্রকাশ করতে পারেন, আপনি হয়তো বললে অত ভালো বলতে পারতেন না, বাট এত চমৎকার ভাবে লেখেন যে ওইটা পড়লেই একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়। সেরকম আছে, সেটা যদি আপনি যেটাতে কমফোর্টেবল সেটাই করবেন। কিন্তু যারা মনে করেন যে ভূত দিন আসতে পারলে ভালো হতো, আসতে পারছেন না, তারা ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিতে পারে, আমরা এপিসোড করতে চাই। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে আমাদের অতিথিও চলে এসেছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন মাইক্রোফোনে, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমার নাম প্রতীক, আমি এসেছি বাটা লিংক রোড থেকে। ওকে, শুনি আপনার ঘটনা। জি রাসেল ভাই, তো রাসেল ভাই আমার সাথে যে ঘটনা ঘটে গেছে এটা বেশি দিন আগের না, মানে এই মাসের শুরুর দিকের ঘটনা। তো রাসেল ভাই জেনারেলি যেটা হয়েছে, আমার আব্বু আম্মু ওনারা একটু কাজের জন্য ঢাকার বাইরে যায়। তো মোস্টলি ঢাকার বাইরে যাওয়ার সময় আমরা ফ্যামিলির 4 জনই যাই, নয়তো বড় ভাইয়া আমাদের বাসায় থাকে। জি।
তো এবার আমার অ্যাডমিশনের জন্য আমাকে নিয়ে যাওয়া হয় না, তো আমি বাসায় থাকি ভাইয়া। তো আমি যেদিন বাসা থেকে আব্বু আম্মু যেদিন চলে যায় সেদিন আমি রাত্রেবেলা আব্বু আম্মুর রুমে থাকি। তো সেই দিন আমার ওরকম কিছু হয় না রুমে, মানে 3:30-4টা পর্যন্ত আমি পড়ি, রুমে কোনো সমস্যা হয়নি, তো আমি ঘুমিয়ে পড়ি। তো ভাইয়া কাহিনীটা হয় এর পরের দিন। সেদিন ভাইয়া আমি রাত্রি 11টা-12টার সময় ঘুমিয়ে পড়ি। তো স্বাভাবিকভাবেই ঘুমাই, রাত্রি 2:30 কি 3টা বাজে, ঠিক সেই সময় হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় ভাইয়া। আচ্ছা। তো আমি অনেক ঘামতে থাকি ভাইয়া। তারপর আমি ঘুম থেকে উঠে তারপর যখন দেখি আমি ঘামছি, তখন আমি মনে করলাম যে হয়তো কোনো দুঃস্বপ্ন কিছু দেখেছি বা প্রচন্ড গরম যে কারণে ঘামছি। তো আমি উঠে লাইটের জ্বালায় আশেপাশে দেখি কিছু আছে নাকি, পরে লাইট নিভে আমি আবার শোয়ার চেষ্টা করি। তো আমি যখন ভাইয়া চোখ বন্ধ করে মানে শুয়ে থাকছি, আমার মনে হচ্ছে কেউ মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে আছে। তো ভাই আমি চোখ খুলে কিছুক্ষণ থাকি, মনে হয় যে আমার পিছে কেউ দাঁড়িয়ে আছে। তো আমি যে কাত হয়ে শুয়েছিলাম ভাইয়া, আমি সেই কাত ফিরে অন্য কাত হয়ে শুই। তো ভাইয়া মনে হয় যে আমার পিছে কেউ শুয়ে আছে। তারপর ভাই আমি আবার উঠে লাইট জ্বালাই আশেপাশে দেখি কেউ আসছে কিনা ঘরে, মানে ভাইয়া বা আঙ্কেল কেউ ঘরে এসেছে কিনা দেখতে, আমি ঘুমিয়েছি কিনা। আচ্ছা। তো ভাইয়া লাইট অফ করে আমি আবার ঘুমাতে যাই। এরপর ভাইয়া মানে একই জিনিস হতে থাকে, আমার মনে হয় যে কেউ আমার দিকে মাথা নিচু করে ভাইয়া তাকিয়ে আছে বা আমার পিছে দাঁড়িয়ে আছে ভাইয়া। তো আমি এদিক ওদিক ঘুরি ভাইয়া, আস্তে আস্তে আমার ভয় অনেক বাড়তে থাকে। তো ভাই আমার বিছানা ঝাড়ু আমি বিছানা করার পর আমি বিছানা ঝাড়ুটা মানে বিছানার ভিতর মানে শুয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা। তো ওইটা ভাইয়া মানে সোজা করে রাখা ছিল না যে মানে ওটা পড়ে যাওয়ার কোনো, আর ফ্যানের স্পিড ওরকম ছিল না ভাইয়া যে পড়ে যাবে বা হাত পা লেগেও পড়ে যায় না ভাই। হঠাৎ করে দেখলাম বিছানা ঝাড়ুটা মানে বিছানা থেকে শেষ করে পড়ে গেল নিচে। জি জি, একাই আপনার চোখের সামনে? আমার চোখের সামনে ভাইয়া। মানে আমার এটা দেখে এত ভয় লাগছে, আমি জাস্ট মানে গায়ে কাঁথা ছিল, কাঁথাটা উঠিয়ে আমি দৌড় দিয়ে এক ঘরে ভাইয়ার রুমে চলে গেছি। আচ্ছা। তো ভাইয়ার রুমে চলে গিয়ে সেদিন রাত্রে ভাইয়াকে মানে আমি ডাক্তার দিয়ে আমি ঘরে গিয়ে মানে লাইট অফ করে পরে মানে ভাইয়া এসে পরে আমরা ঘুমাইছি। তো পরের দিন রাত্রে যখন আমি ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া আজকে রাত্রে আমি আমাদের রুমে মানে আব্বু আম্মুর রুমে ঘুমাবো না, আমি এই রুমে ঘুমাই, তুমি আব্বু আম্মুর রুমে ঘুমাও। তারপর ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছিলাম কেন ঘুমাবো না। তো ভাইয়াকে খুলে সবকিছু বললাম। তো বলার পর ভাইয়া বললো যে ওনার সাথে ঠিক সেম কাহিনী হয়েছে ভাইয়া। আচ্ছা, আপনার ভাই এখানে আছেন, আপনার নামটা একটু প্লিজ বলে তারপরে আপনি আপনার বাকি ঘটনাটা বলবেন। আমি তাহমিদ, জি। তো লিংক রোড থেকে এসেছি, তাহিদের বড় ভাই। তো হ্যাঁ, আমাদের বাসায় সমস্যা যেটা হতো যে ওই রুমে আমি একা থাকতে আমিও ভয় পেতাম। এর আগে আমার সাথে এমন একটা ব্যাপার হয়েছিল যে আমি যখন রাত্রে ওই রুমে একা একা থাকি তখন দেখা যেত যে মনে হতো লাইটের অফ করার পর রুমের ভিতর কেউ একজন আছে বা মানে উপর হয়ে তাকিয়ে থাকলে একটা যেরকম ফিলিং হয় মানুষের যে অন্য কেউ তাকিয়ে আছে বা দেখছে, এরকম একটা অনুভূতি হতো আর কি। তো আমি এই ভয়টা আগে পেতাম, সেই জন্য আর কি আমি একা একা ওই রুমে কখনোই থাকতাম না। তো এই কথাটা যখন ও বলে তখন আমি মানে লিটারেলি বড় ভাই সেই হিসেবে আর কি ওকে সাহস দেওয়ার জন্য ওকে বলছি যে না এরকম কিছু নাই, আমিও তো ওই রুমে ঘুমাই না, আমিও ভয় পাই। তো ও বলে কি আচ্ছা ঠিক আছে। তো পরে ওই দিন আমরা ঘুমিয়ে পড়ি ওই আব্বু আম্মুর রুমে তালা দিয়ে আর কি, সেই রুমে আর থাকি না আমরা। তো পরের দিন যথারীতি আব্বু আম্মুর টাঙ্গাইল থেকে চলে আসে, ঢাকায় চলে আসে। তো আসার পর আমরা 4 জন একসাথে খাচ্ছি। তো খাওয়ার সময় আম্মুকেও ঘটনাটা বলতেছিল। আচ্ছা। তো আব্বু এখানে ছিল, আব্বু খাচ্ছে। তো ঘটনাটা যখন ও আম্মুকে বলতেছে তখন খেয়াল করলাম যে আব্বুর দিকে তাকিয়ে আছে। তো আব্বু তারপর ওর কথাটা শুনে আব্বু ওর কথাটা শুনলো, আম্মু শুনলো। তো আম্মু বলে এসব কিছুই না, তুমি রাত্রে সুরেটের উপরে ঘুমাবো, তাহলে আর এরকম কিছু হবে না। তো আব্বু আবার তখন ডিরেক্ট বলে দিল যে আমরা যখন এরপর টাঙ্গাইল যাবো ওই রুমে কারোই থাকার দরকার নেই, ওই রুমটা তালা দিয়ে একা থাকবা। তো ভালো কথা। তো পরের দিন এটা আবার আমরা আব্বুর সাথে একটু ডিস্টেন্স থাকার কারণে আব্বুকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারি নাই। তো পরের দিন আমি আম্মুকে জিজ্ঞেস করি যে আম্মু আসলে ব্যাপারটা কি। আম্মু বলে যে আব্বুর নাকি নিজেরও এরকম এক্সপিরিয়েন্স হয়, রাতে যখন একা ওই রুমে থাকে তখন আব্বু নাকি এরকম ফিল করে যে রুমে অন্য কেউ আছে বা আব্বুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, এরকম একটা মানে ফিলিং নাকি আব্বু নিজেও পায়। তো মোট কথা আরেকটা জিনিস বলতে হয় ভাইয়া, যে যখন মাঝে মাঝে আম্মু মানে ঢাকায় থাকতো না কোনো কাজে, আব্বু একা যখন থাকতো আমরা খেয়াল করতাম যে আব্বু লাইট জ্বালিয়ে রাতে ঘুমাচ্ছে। আমরা কখনো এটা নিয়ে কোয়েশ্চেন করিনি, কারণ হয়তো আব্বু কাজ করতেছে বা কোন একটা রিজনে রাত্রে লাইট জ্বালিয়ে রাখছে, তো এই জন্য জিজ্ঞেস করিনি কখনো। কিন্তু পরে আম্মুকে জিজ্ঞেস করার পর আম্মু কথাটা বলে যে আসলে আব্বু নিজে ভয় পায় বা আব্বু নিজে এই জিনিসগুলোতে একটু আনকমফোর্টেবল ফিল করে দেখে রাত্রে আব্বু নিজেও এরকম লাইট জ্বালিয়ে রাখতো। তো পরে আর কি ব্যাপারটা আমরা বুঝতে পারি। তো এখন
এই ব্যাপারটা বুঝতে পারার পর আর কোনো কথা বাড়েনি। আর পরবর্তীতে এরপর আম্মু আব্বু টাঙ্গাইল রিসেন্টলি যায়নি, আর কোনো ইনসিডেন্ট হয়ও নেই। আচ্ছা, আপনাদের এই বাসাটা তো নিজের বাসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নিজের বাসা। এখন এই বাসাটায় এরকম ঘটনা ঘটছে, এটা কেন ঘটছে? এটার আসলে কোনো মানে এক্সপ্লেনেশন আমাদের কারো কাছেই না। আব্বুকে আম্মুকে যেভাবে জিজ্ঞেস করেছিলাম তারা কিছুই বলে নাই। তো এতটুকু বলতে পারি যে আব্বু আম্মু যে রুমে থাকে এই রুমে আমার দাদি মারা যায়। আচ্ছা, তো আমার দাদি মারা যায় এই রুমেই মারা গিয়েছিল, ঠিক রাত্রি 3:30 4টার দিকেই। এরকম একটা টাইমে ক্যান্সারে মারা গিয়েছিল। তো আমাদের একটা টাইমে আমার আব্বু অনেক সিক হয়ে গিয়েছিল, আব্বুর অনেক বড় একটা ব্যাকবোনের অপারেশন হয়। তো তার আগে আব্বু যখন সিক হয়ে যায় তখন দেখা যায় যে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন মোটামুটি অনেকেই সাজেস্ট করে যে এটা কি কোনো কুফুরি কালাম কিনা বা কেউ করছে কিনা, ডাক্তারি দেখানোর পাশাপাশি এরকম অনেকেই সাজেশন দেয়। তো ওরকম একজন হুজুর দেখানো হয়েছিল। তো আমাদের বাসায় একটা নিম গাছ আছে, আপনাকে বলতে ভুলে গেছি। তো তখন যখন এইভাবে কনসাল্ট করে একজন হুজুরের সাথে, উনি আমাদের বাসায় আসেন। আসার পর তারপর এইসব জিনিস যা সব প্রসিডিওর থাকে এগুলো করার পর আমাদের নিম গাছে একটা তাবিজ পাওয়া যায়। আরেকটা তাবিজ পাওয়া যায়, আমাদের আব্বু আম্মু আরেকটা রুমে থাকতেন তখন, দাদি মারা যাওয়ার পর রুম শিফট করেন তারা। আগে যে রুমটা থাকতেন সেই রুমে একটা শোকেস ছিল। সেই শোকেসের ঠিক নিচু একটা জায়গা যেখানে আর কি মানে শোকেসটা রাখা হয়, মানে নিচু জায়গায় যেখানে হাত দেওয়া পসিবল না, নর্মালি শোকেসটা যদি উল্টানো না হয়। এটার নিচে একটা তাবিজ পাওয়া যায়, ওটা পরে শোকেসটা উঠানো হয়, উঠানোর পর নিচে থেকে তাবিজটা বের হয়। তো এরকম দুইটা তাবিজ পাওয়া যায়। এই মানে শোকেস আপনারা নড়াননি? না, এটা অ্যাকচুয়ালি মানে আব্বুরা বিয়ের পর ওই রুমেই ছিল, ওটা ওই প্লেসেই ছিল মোটামুটি 10-15 বছর। ওখানে হাত দেওয়া বা অ্যাকচুয়ালি ওটা নিচের জায়গা, তো ওখানে ঝাড়ু দেওয়ারও কোনো উপায় নেই, ওটার উপরেই তো রাখা হয় নর্মালি। তো সেই জন্য আর কি আমার ব্যাপারটা এরকম যে আপনাদের এর পরে বা এই কারণের প্রেক্ষিতে হোক বা যে কোনো কারণেই হোক ওই ঘরে শুলে সবারই কিছু একটা মনে হয়। কি মনে হয় বলেন তো, কি মনে হয়? আর একবার যদি সবাইকে বলি, মানে আপনারা জাস্ট একটু উপলব্ধি করুন যে এই ঘটনাগুলো যে আজকে আপনার রুমে আপনার সাথে ঘটে, কি হয়? ধরেন যে কেউ শুয়ে আছেন, আপনার বাবারটা প্রথমে শুনে আমার আব্বু যখন ওই ঘরে শুয়ে থাকে একা, তো গায়ে কাঁথা দিয়ে শুয়ে থাকলে যদি ভালো করে শুনুন, হাত বুলিয়ে দেয়, কেউ যেন হাত বুলিয়ে দেওয়ার সময় যে ফিলিংটা হয় হালকা একটা ফিলিং। আর যদি মনে হয় কেউ মানে উপর থেকে দেখছে এবং হাত বুলিয়ে দিচ্ছে, আপনি যখন ফিল করতে পারবেন জিনিসটা, এই ফিলিংটা যখন হয় এরকম একটা ফিলিং আর কি, মানে কেউ একজন আপনাকে দেখছে, আপনার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এবার বলুন যে আপনার ফিলিংটা কেমন ছিল? আর আমার ফিলিংটা একটু ডিফারেন্ট ছিল। আমি যখন ওই রুমে থাকতাম আমার মনে হতো যে রুমের ভিতরে আমি ছাড়া অন্য কেউ একজন আছে, এটা আমি অনুভব করতাম। এবং সেম আমার ছোট ভাই এই একই জিনিস অনুভব করে, বাট আমরা আমাদের গায়ে কোনো টাচ অনুভব করিনি, কোনো স্পর্শ পাইনি। বাট যে কাত হয়েই ঘুমাই, যেদিকেই তাকাই, আমাদের মনে হয় উল্টো পাশে কেউ না কেউ একজন আছে, বাট সামনাসামনি কিছু দেখতে পারি নাই। আমার সাথে কখনো যে ঝাড়ু পড়ে যাওয়া এই টাইপের কিছু হয়নি, যেটা ওর সাথে হয়েছে, যে কারণে অনেক বেশি ভয় পাইছিল, কিন্তু আমার সাথে এরকম কিছু হয়নি। আচ্ছা, বাট এছাড়া আরেকটা ছোট কাহিনী আমার চাচার ব্যাপারে বলতে চাই। একদিন আমি আপনাকে মানে একটা কথা হয়তো অফ এয়ারে বলেছিলাম যে আমি রাতে গেম খেলি, অনলাইন গেমার হওয়ার কারণে সারা রাত গেম খেলতাম, বেশ রাত হতো ঘুমাতে, 4টা-5টা বেজে যেত। তো আমাদের মানে রাত্রে গেম খেলার কারণে মানে রাত্রেবেলা আমি যখন ওয়াশরুমে যেতাম বা টয়লেটে যেতাম, তো এটা একটা করিডোরের মতো লম্বা একটা জায়গা, ঠিক একেবারে মাথায় ড্রয়িং রুমটা। তো আমরা করিডোরে ঠিক মাঝামাঝি জায়গায় ওয়াশরুম হওয়ার কারণে ওইটার দরজা যখন খুলতে হয় তখন আপনি ড্রয়িং রুমটা দেখতে পাবেন। আচ্ছা, তো ড্রয়িং রুমে যখন আমাদের করিডোরে আবার একটা লাইট আছে, তো ড্রয়িং রুমের লাইট অফ থাকলে, করিডোরের লাইট অফ থাকলে ড্রয়িং রুমের একটা মানে পোর্শন দেখা যায়। তো আমি একদিন ওয়াশরুমে ঢুকছি, মানে টয়লেটে যাব, ঢোকার সময় আমি হঠাৎ করে মানে আমার বাম পাশে ড্রয়িং রুমটা পড়বে, তো আমি তাকাই, ওদিকে তাকানোর পর দেখি কি ড্রয়িং রুমের যে সোফা ওখানে আমার চাচা বসে আছে। আচ্ছা, তো আমি তখন আমার কাছে ব্যাপারটা একটু মানে ভয়ঙ্কর মনে হয় নাই, তখন ব্যাপারটা খুব সিম্পল মনে হয়েছিল যে এটা হতেই পারে, আমার চাচা মাঝে মাঝেই ঘুম আসে না বলে তার মানে বাচ্চাদের ঘুম পাড়িয়ে ওখানে গিয়ে বসে থাকে, অথবা আমি আসলে তখন গিয়ে যে জিজ্ঞেস করবো এটা আমার মাথায় ছিল না। আমি মানে বাথরুমে যাই, বের হই, লাইটটা অফ করে আমি এসে আমার রুমে শুয়ে পড়ি, সবকিছু নর্মালি হয়। তো পরের দিন আমি পানি খাচ্ছিলাম সকালে ঘুম থেকে, আমার চাচা তখন ওখানে আবার সাইড দাঁড়িয়ে পান খাচ্ছিল। তো কাকাকে বললাম, কাকা তুমি গতকালকে রাত্রে এত রাত্রিবেলায় বসেছিল ড্রয়িং রুমে কি জন্য? তখন কাকা অবাক হয়ে আমাকে বলতেছে যে কই না তো, আমি তো ঘুমিয়ে গেছি সেই কখন 1টা 12:30 1টার দিকে, কি ব্যাপার তুই কাকে দেখছিস? আমি তো ওখানে, আমি বলছি না আমি মনে হয় তোমাকে দেখলাম, তুমি কি দুষ্টামি করতেছো? আমি ভাবছি কাকা হয়তো আমার সাথে একটু মজা করার জন্য এটা এইভাবে বলতেছে। আচ্ছা, তো পরে আমার কাকা আবার কথাটা এইভাবে না বলে কথাটা আবার মানে চেঞ্জ করে নিয়ে যায়, যাতে আমি ভয় না পাই হয়তো, বা আমি বুঝতে পারি যে কাকা জিনিসটা ডিরেক্টলি আমাকে বলতে চাচ্ছে না।
তো এইটাই, এতটুকুই। তো আমি পরে আর এই জিনিসটা এখন ঘাটাঘাটি করি নাই, কারণ মানে এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করার তো আসলে কিছু নেই, যেহেতু ভয়ঙ্কর কিছু দেখি নাই, মানে এইভাবে আসলে ফিল করি নাই। আর ওই ড্রয়িং রুমে আমার দাদি মারা যাওয়ার পর ওখানে দাদির খাটিয়া রাখা ছিল, তো ওই ঘরে আর কি এরকম মানে এই দুটো জায়গায় মোটামুটি এই দুটো জিনিস আমি আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স। আর এটা ছাড়া আরেকটা এক্সপিরিয়েন্স আছে, সেটা যদি হ্যাঁ বলেন, একদম শেষ করে ফেলি আমরা এটা। আচ্ছা জি। তো সময়টা ছিল 2013 সাল, রোজার সময়, দিন ছিল শুক্রবার। সেদিন রাতে আমি ভূত এফএম শুনি। জি জি। সারা রাত গেম খেলার কারণে আমি যে কাজটা করতাম, যে গেম খেলে একেবারে সেহেরি করে সকালবেলায় ফজরের নামাজটা পড়ে তারপর একেবারে ঘুমাতে যেতাম। তো দেখা যায় যেটা, যে রোজার মাঝামাঝি সময় 15-20 রোজার দিকের কাহিনী ছিল এটা, আমার এক্সাক্ট ডেট আর টাইমটা মনে নাই। তো এরকম ছিল, দেখে প্রথম রোজার সময় যে জিনিসটা হয় আর কি, মসজিদে অনেক বেশি লোক থাকে, তারপর অনেক মোটামুটি আমাদের যে মসজিদে আমি নামাজ পড়তাম সেটা 5 তালা হওয়ার কারণে 2-3 তালা পর্যন্ত মানুষজন ভরে যেত। তো মাঝামাঝি টাইমে হওয়ার কারণে সেই মসজিদে কম মানুষ হয় যখন, তখন নিচতলাটাই পুরোপুরি ফিল আপ হতো না। তো সেই দিন ভূত এফএমে আমি একটা কাহিনী শুনছিলাম জিনদের নিয়ে, যে জিনরা যদি আশপাশে আসে তাহলে একটা সুন্দর স্মেল পাওয়া যায়, বা কোনো একটা মানে আতরের গন্ধর মতো কিছু পাওয়া যায়, যেটা আমি কোনো ফিল করি নাই। তো আমি গেম খেলছিলাম আর শুনছিলাম। তো রাত্রে সেহরি করি, নর্মালি সেহরি করে আমি বের হই নামাজ পড়ার জন্য। তো আমি আমার একটা ফ্রেন্ড ছিল ওখানে কাছে, নাম অরুণ। তো ওকে আমি বলতাম আসতে আমার সাথে নামাজ পড়ার জন্য। কোনো এক কারণে সেদিন ও আসেনি নামাজ পড়তে, তো আমি একাই যাই। একটু অবাক হয়ে খেয়াল করি যে রাস্তাঘাটে তেমন একটা মানুষজন না, একেবারেই খালি, প্রায় খালি। তো মসজিদে আমি নর্মালি যাই। তো নর্মালি আমরা যখন মসজিদে ঢুকি তখন স্যান্ডেলটা হাতে নিয়ে ভিতরে একটা র্যাকে নিয়ে রাখি, তারপর নামাজ পড়তে বসি। তো আমি নিয়ে রাখলাম, রেখে নামাজ পড়ার জন্য বসছি, এখনো মানে ইমাম আসেন, ইমাম ঢুকবেন। তো ওই সময় আমি খেয়াল করলাম 6 ফিট 3 কি 4 ইঞ্চি এরকম হাইটের একটা লম্বা সাদা কালারের আলখালা বা ইমাম সাহেবরা যেটা পরেন আর কি, এরকম একটা ড্রেস পরা একজন ঢুকলেন। এবং উনি যখন ঢুকলেন আমি ঠিক মানে একটা সুন্দর স্মেল পেলাম, মানে স্মেলটা অ্যাকচুয়ালি আতরের না, আবার মানে কোনো বডি ডিওডোরেন্ট বা মানে কোনো বডি স্প্রে সেন্টও না, বাট সুন্দর একটা স্মেল, যেটা আর কি খুব ভালো লাগে। তো উনি ঠিক আমার ডান পাশে এসে বসলেন নামাজ পড়ার সময়। তো ইমাম আসলেন, তো আমি যখন উনি আমার পাশে এসে বসেন, তো তখন আমার মাথায় চিন্তা হচ্ছিল যে জিন্না তো মসজিদে নামাজ পড়ে, ভূত এফএম আজকে শুনলাম যে এরকম সুন্দর স্মেল। তো আমার মনে হচ্ছিল যে এই মানুষটা তো জিন নাকি মানুষ সেটা তো আমি জানি না। তো এরকম একটা চিন্তা মাথায় ছিল। তো তখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পর সেই লোক আমার সাথে নামাজ পড়ে। আমরা নামাজ শেষ করে বের হই। তো বের হওয়ার পর আমরা যেটা করি যে হাতে স্যান্ডেলটা নিয়ে মসজিদের যে সিঁড়ির লাস্ট স্টেপটা, সেখানে স্যান্ডেলটা রাখি, রাখার পর তারপর স্যান্ডেলটা আমরা পরি। তো আমি সেখানে স্যান্ডেলটা রাখছি, মাটির দিকে তাকে একটু নিচু হয়ে স্যান্ডেলটা রাখছি। যখনই আমি উঠে দাঁড়াইছি দেখি ঠিক আমার সামনে লোকটা দাঁড়ানো, সে হুজুর মতো লোকটা। ওনার লম্বা দাড়ি ছিল আর চেহারা বেশ ভালো ফর্সা ছিল। আমরা যেটাকে আর কি মানে অনেকটা বুকি শিশাতে জানি যে নুরানি চেহারা বলি যেটাকে আর কি, এরকম টাইপের ছিল। তো আমার এরকম ধারণা হওয়াটা স্বাভাবিক ছিল। তো সব থেকে অবাক করা কাহিনীটা এখানেই হয় ভাইয়া, যে যখনই আমি ওনার দিকে তাকাই উনি আমার দিকে একটা মুচকি হাসি দেন। মুচকি হাসি দিয়ে আমাকে বলেন যে নামাজ পড়ার সময় এসব কি উল্টাপাল্টা ভাবেন। সুন্দর মতো এটা বলে উনি জাস্ট ঘুরে হাঁটলেন, মানে হেঁটে চলে যাচ্ছেন। আমি জাস্ট ওই টাইমটাতে যখন এটা দেখলাম, মানে আমার ফিলিংটা জানি কেমন ছিল, যে মানে আমি বুঝতেছিলাম না যে আমার সাথে কি হলো। আমার খুবই নরমাল একটা ঘটনা, কিন্তু খুবই মানে কিন্তু খুব অবাক লাগতেছিল যে আমি তো এটা কাউকে বলি না, সে কারোর সাথে কথা বলিনি, কিচ্ছু বলিনি। উনি আমার সাথে নামাজ পড়লো, বের হয়ে চলে যাচ্ছে। আর সত্যি কথা জানি না যে অনেকের সাথে প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয় যে তারা বলে যে কেন গিয়ে ধরলেন না, কেন গিয়ে এরকম কথা বললেন না। বাট সত্যি কথা ভাইয়া, যে ওইরকম একটা সিচুয়েশনে যখন কেউ পড়ে, হ্যাঁ ওই টাইমটা আপনার চিন্তা করতে কিছুক্ষণ টাইম লাগে, ওই মোমেন্টটা চলে যায় এর ভিতরেই। তো এটাই ছিল আর কি। সেদিন আমি নর্মালি আসি বাসায় এসে কাউকে কিছু না বলে আমি চুপচাপ ঘুমিয়ে যাই। আমি ভাবতেছিলাম যে এই ব্যাপারটা যদি এখন কাউকে বলি রোজার সময়, এই জিনিসটা অনেকেই বিলিভ করবে না, অথবা হতে পারে যে আমাকে আপনি খারাপ কিছু দেখেননি, আপনি হয়তো ভালো কিছু দেখেছিলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট্ট একটা ঘটনায় যাব। আর একটা ঘটনা, ছোট না, এই ঘটনাটা আমি পড়েছি কিনা আই এম নট শিওর, বাট এই ঘটনাটা যদি না পড়ে থাকি তাহলে পড়া উচিত, আর এই ঘটনা যদি পড়ে থাকি তাহলে মাফ করে দিয়ে না আমরা আরেকবার শুনি। লিখছেন রাসেল ভাই, সালাম নেবেন। আজ আপনাদের সাথে জীবনের গতিপথ পাল্টে দেওয়া একটা ঘটনা শেয়ার করব। যদিও জীবনের বেশিরভাগ সময় কেটেছে ঢাকায়, কিন্তু আমার গ্রামের বাড়ি লালমনিরহাটের এক সীমান্তবর্তী গ্রামে। তাই স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, ভালো লাগলে পড়ে শোনাবেন। 2014 সাল,
তখন আমি ঢাকায় লিগ খেলতাম, ঢাকার এক নামকরা ক্লাবে। উল্লেখ্য, আমি প্রফেশনাল ক্রিকেটার ছিলাম। সেবার ঢাকায় লিগ শেষে গ্রামের বাড়ি ফিরলাম। বাড়িতে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা। বাড়ির সবার সাথে কথা বলে রাতের খাবার শেষে বাজারে গেলাম বন্ধুদের সাথে দেখা করতে। খুব মজা করলাম। সবাই চলে গেল। ঘড়িতে তখন প্রায় 12:30। আমিও বাড়ির দিকে রওনা দিলাম। মোবাইলে গান বাজছে, জ্বলছে মোবাইলের ফ্ল্যাশ লাইট। হাঁটছি আমি। আমাদের বাড়ি আসার রাস্তার পাশেই একটা পারিবারিক কবরস্থান আছে। কবরস্থান থেকে আমার বাড়ি 5 মিনিটের পথ। যখন কবরস্থান পার হলাম, হঠাৎ একটি মেয়ে আমার বিপরীত দিক থেকে জোরে জোরে হেঁটে আসছে। একটু অবাক হলাম, এত রাতে একটা মেয়ে রাস্তায় কেন? আমি কিন্তু প্যারানর্মাল কিছুই ভাবিনি তখনও। কাছে আসতে দেখলাম মেয়েটি নববধূর সাজে। অন্ধকারে মুখটা ভালো মতন দেখা গেল না। কাছে এসে জিজ্ঞেস করলো, ভাই, শহরে যাওয়া যাবে কিভাবে? আমি বললাম, এত রাতে শহরের জন্য কিছুই পাবেন না। অনেক সাহস নিয়ে বললাম, কে আপনি? মেয়েটির সহজাত উত্তর, আপনি চিনবেন না। আমিও আর মাথা ঘামালাম না। ভাবলাম বিয়েতে রাজি নয়, হয়তো এই জন্যই পালিয়ে এসেছে। আশেপাশের এলাকার কেউ হয়তো সকাল হলেই সব জানা যাবে। ঠিক আছে, যান বলে বিদায় নিলাম। সত্যি বলতে তখন পর্যাপ্ত ভয় আমি পাইনি। 5-7 মিনিট পর বাড়িতে ফিরলাম। ভাত খেলাম আমার সব প্রিয় তরকারি দিয়ে। শুয়ে পড়লাম। কখন ঘুমাই, কখন ঘুমিয়ে গেলাম বলতে পারি না। ঘটনা শুরু এখানেই। আমার বাড়ির পেছনে একটা মাঝারি ধরনের পুকুর এবং তার কাছেই একটি বড় সুপারি বাগান আছে। আমাদের বাড়ি আসলে এলাকার ছোট ছেলেদের সাথে। এখানেই বাড়ি আসলে আমি মজার ক্রিকেট খেলি। ঘুমানোর পর স্বপ্নে দেখলাম আমাদের বাগানে আমি ক্রিকেট খেলছি। হঠাৎ পুকুর পাড়ের সাথে একটা সুপারি গাছের নিচে বসা একটা মেয়ে আমাকে ডাকলো। কাছে যেতেই দেখি রাতের দেখা সেই মেয়েটি বসে আছে নববধূর সাজেই। আমি বললাম, আরে আপনি এখানে কি করেন? রাতে শহরে যাননি? মেয়েটি বলল, না, আমি তোমাকে একটা জিনিস দিতে এসেছি। কি? গাছের গোড়ার দিকে দেখিয়ে বলল, ওই যে মালাটা দেখছো, ওটা নিয়ে যাও, উপকার হবে। মেয়েটি অনেক সুন্দর ছিল। আমি হাঁ করে তাকিয়েছিলাম। হঠাৎ আবিষ্কার করলাম আমি বিছানায়। বুঝলাম স্বপ্ন দেখছি। পানি খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। পরদিন সকাল 9টার দিকে আমি উঠলাম ঘুম থেকে। ব্রাশ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের পাড়ে সেই গাছটা নিচে গেলাম। অবিশ্বাস্য হলেও সত্যি, আমি দেখলাম গাছের নিচে একটা রূপার মালা পড়ে আছে। দেখেই বোঝা যায় অনেক পুরনো। 7-5 ভেবে মালাটা হাতে নিলাম। বাথরুমে গিয়ে ভালো করে ধুলাম। রাতের স্বপ্নে দেখা কথাটা খেয়াল হলো, মালাটা সাথে রেখো, উপকার হবে। শেষটা কেমন হবে দেখতে চাইলাম। একটু একরোখা হওয়ায় আম্মুকে কিছু না বলেই গলায় দিলাম মালাটা। আম্মুকে জানালে আম্মু কখনোই ওটা আমাকে পড়তে দিত না। সকালের নাস্তা শেষে পাড়ার মাঠে গেলাম আড্ডা দিতে। বন্ধুদের রাতের ঘটনাটি বললাম, কিন্তু সবাই অনেক জোর গলায় উত্তর দিল, আমাদের এলাকা তো দূরের কথা, আশেপাশেও কোনো বিয়ে কিংবা পালানোর ঘটনা ঘটে নাই। ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামালাম না। তবে আমি খেয়াল করলাম প্রত্যেক রাতেই অনেক স্বপ্ন দেখা শুরু করলাম। ভয়ানক কিছু নয়, কিন্তু আগের রাতে যা দেখি পরের দিন অক্ষরে অক্ষরে সেটা মিলে যায়। ব্যাপারটা আমি মজাই পেলাম। এভাবে 10-15-20 দিন কেটে গেল। একদিন দুপুরে খেতে বসে আম্মুকে আমার স্বপ্নের ব্যাপারটা জানালাম আর বললাম, দেখো, আজ খালামণি আসবে আমাদের বাসায়। সত্যিই খালামণি আসলো, কিন্তু আম্মু আমাকে নিয়ে টেনশন শুরু করলো। কয়েকদিন পর আমি নিষেধ করা সত্ত্বেও আম্মু একজন দরবেশ টাইপ মানুষ আনলেন বাসায়। অনেক কিছু পরীক্ষা করে দরবেশ বাবা বললেন ওকে পরী আসর করেছে। তিনি আমাকে মালাটি খুলে রাখতে বললেন আর 3 দিনের মাথায় কোনো নদীতে ফেলে দিতে বললেন। আমাদের পুরো বাড়িটা বন্ধ করে দিলেন সেদিন। উনি যাওয়ার পর আমি আম্মুকে মালাটা খুলে দিয়ে ভালো করে রাখতে বললাম। আম্মু আলমারিতে অনেক গোপন ভাবে সংরক্ষণ করলেন মালাটি। সেই রাতে আমি স্বপ্নে দেখলাম ওই নববধূ মেয়েটি আমাকে একটি গাছে বেঁধে রেখেছে, চাবুক দিয়ে মারছে আর বলছে, তুই কেন মালাটি খুললি? আমি তো কোনো অত উপকার করতে চেয়েছিলাম এবং আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই তা শুনলি না, এখন তোকে আমি মেরে ফেলবো।
আমার যতটুকু মনে পড়ে মেয়েটার আশেপাশে সাদা ধবধবে অনেক লোক ছিল, তারা কি যেন বলা বলি করছিল, কিন্তু আমি তাদের কোনো কিছুই বুঝি নাই, শুধু মেয়েটার কথাই বুঝেছি। প্রচন্ড প্রহার আর মৃত্যুর ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, আমার সারা শরীরে অসংখ্য মারের দাগ, ডান হাতটা প্রায় অবশ। 6 দিন পর আমাকে বাসায় আনা হয়। আমার আম্মুর কাছে যা শুনি তা এরকম, সেদিন রাতে ঘুমাতে যাওয়ার পর সকালে অনেক ডাকাডাকির পর আমাকে উঠতে না দেখে ঘরের দরজা ভেঙে ফেলা হয়। ঘরের দরজা জানালা সব ঠিক থাকলেও আমি ঘরে ছিলাম না, কিন্তু আমার ঘর থেকে বের হওয়ার দ্বিতীয় কোনো রাস্তাও ছিল না। পরে সব জায়গায় খোঁজ নিয়ে আমাকে কোথাও না পেয়ে আমার মা আবার সেই নাম করা দরবেশ বাবার শরণাপন্ন হন। দরবেশ বাবা আমার মাকে বলেন বলিরে আমাকে নিয়ে গেছে, আর আমাকে ফিরিয়ে আনার উপায় হলো আমার জীবনের একটি ক্ষতি মেনে নেয়া। আমার জীবনে আমাকে বিয়ে দেয়া যাবে না এবং আমার শরীরের যে কোনো একটি অঙ্গ অচল হয়ে যাবে। নিরুপায় হয়ে আমার মা 2 নাম্বার টাই বেছে নিলেন। এরপর আমি নিখোঁজ হওয়ায় তৃতীয় সকালে অজ্ঞান অবস্থায় বাসার ছাদে আমাকে পাওয়া যায়। আমি বাড়িতে আসার পর অনেক তাবিজ কবজ বেঁধে দেওয়া হয় আমাকে, আমার শরীরের বিভিন্ন অংশে। এরপর আর খারাপ কিছু ঘটেনি, কিন্তু আমি প্রায়ই আমার সাথে দ্বিতীয় কারো অস্তিত্ব অনুভব করি। কিন্তু আমি হারিয়েছি আমার ডান হাত, যে জন্য বিদায় দিতে হয়েছে আমার সম্ভাবনাময় ক্রিকেট থেকে। অনেক চিকিৎসার পর এখন হাতের অবস্থা কিছুটা ভালো, কিন্তু ডাক্তার বলেছে আরো মাস 6 লাগবে সম্পূর্ণ সুস্থ হতে। কিন্তু দরবেশ বাবা বলেছেন পরীর কার্যকারিতা আরো 8 মাস পর শেষ হবে, তারপর আল্লাহ চাইলে আমি আবার সুস্থ হব। সবাই দোয়া করবেন যেন আবার ফিরতে পারি ক্রিকেটে। আল্লাহ হাফিজ। শোভন লিখেছেন এই ঘটনাটি, একজন ক্রিকেটারের কাহিনী। এবং আমরা চাই যে বাংলাদেশের যে কোনো ক্রিকেটার যারাই ক্রিকেট নিয়ে আছেন তাদের সবাই ক্রিকেটে ফিরে আসবেন, এটাই আমরা আশা করবো। শোভন ফিরে আসবেন এবং শোভন অনেক দূরে থাকেন, ঢাকা থেকে সীমান্তবর্তী একটা এলাকায় লালমনিরহাট, সেখান থেকে এই ঘটনাটা পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা দোয়া করছি আল্লাহর কাছে যে আপনি যেন আবারও সুস্থ হয়ে ক্রিকেটে ফিরে আসেন, এবং আশা করব সেটা। এবং আমাদের অবশ্যই ইমেইল করে জানাবেন যদি আপনি সুস্থ হন, এবং আপনার সুস্থতার পরে আমাদের জানাবেন সেটা। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। এবং তার আগে জানিয়ে দিই আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আমাদের ইমেইল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনারা চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর সে সাথে আমরা একটু আগেই একটা ঘোষণা দিয়েছি যে একটা অডিও ক্লিপ নিয়ে আমি একটা এপিসোড করতে চাই। সো অবশ্যই যারা আমাদের অনেকে ইন্ডিয়া থেকে ঘটনা পাঠান, তাদের তো আসা খুব ডিফিকাল্ট হয়ে যায় ঢাকায় এসে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করা। তাদেরকে বলছি যারা আমাদের দেশে প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তাদেরকে বলবো, এবং পৃথিবীর যেখানেই বাঙালি রয়েছেন তাদের সবাইকে বলবো যে আপনারা আপনাদের ঘটনা লিখে পাঠিয়ে দিন অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো একটু পরে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে হচ্ছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুর্তি FM এ। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন অতিথি যোগ দিয়েছেন আমাদের। তার আগে বলি যে প্রান্তিক আমাদের থেকে লিখছেন যে ভালো লাগছে, ভয় লাগছে, রাজশাহী থেকে লিখেছেন। মনিরা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন, এবং তিনি ভূত এফএমের সাথে রয়েছেন সবসময়, সেটা লিখেছেন। তন্ময় ফার্মগেট থেকে লিখেছেন এবং তিনি আমাদের সাথে আছেন। আমির হোসেন আমাদের সাথে আছেন গাজীপুর থেকে। সানি আল হক আমাদের সাথে ঢাকা থেকে আছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন MD ইমরান এবং বৃষ্টি
এছাড়াও শোভন আমাদের সাথে আছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছে, শোভন নাম লিখে অনেকগুলো জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়েছেন, আমি জানি না কেন। সাগর লুনা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফুর্তি তানভীর। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মুগ্ধ থেকে, ময়মনসিং থেকে, ফুটেফে মিস করা যায় না তাই লিখেছেন। আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ থেকে মেহেদি হাসান এমিল, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি অর্ঘ, এবং সিলেট থেকে আছেন শামীম রন্তু আমাদের সাথে রয়েছেন খুলনা নেভি ক্যাম্প থেকে। আমাদের সাথে রয়েছেন শাহান খিলগাঁও থেকে। এছাড়াও আমার সাথে আলভি রয়েছেন, আমার সাথে রয়েছেন সোহাগ বাগেরহাট থেকে, হাসান আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন রতন রাজশাহী থেকে, ফাগুন আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আশরাফ হবিগঞ্জ থেকে, এস এইচ আবরার আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন রাজীব এবং লোপার আমপুরা থেকে, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, এবং তারা লিখেছেন বিলেটেড হ্যাপি বার্থডে টু রেডিও ফুর্তি। এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রুমিন শ্রীমঙ্গল থেকে, এবং রিগার্ডিং ব্ল্যাক ম্যাজিক স্টোরি তিনি লিখছেন রাসেল ভাই, তিনি বলছেন যে ভয়ের, তিনি বলছেন যে তাকে না ভুল বুঝতে, এবং তিনি বলেছেন যে ভয়ের ভালো লাগা, এরকম একটা ভালো লেগেছে তার কাছে, বাট মানে ভয় লাগাটা সেইটা ভালো লেগেছে আর কি, এই পার্টটা ভালো লেগেছে আর কি, বাট ব্ল্যাক ম্যাজিক পছন্দ না সেটাই মনে হয় বুঝতে দিচ্ছেন। তানজিম আমাদেরকে SMS করেছেন সিলেট থেকে। এছাড়া আমার সাথে SMS করেছেন দেখতে পাচ্ছি নাহিন, খুব ভয় লাগছে। ইমতিয়াজ করিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মুস্তাফিজ বাড্ডা থেকে। এছাড়া আমার সাথে রয়েছেন দীপ কিশোরগঞ্জ থেকে, আমার সাথে রয়েছেন আলভি। এছাড়া আমার সাথে হামিম রয়েছেন, শাহিন রয়েছেন আমাদের সাথে, আমার সাথে রয়েছেন রুবি হাতিঝিল থেকে। আরো অনেকে আমাদের সাথে রয়েছেন। আপনি যদি থাকতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা জেনে নেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhothfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। ফেসবুকে অনেকেই আমাদের সাথে রয়েছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদের সাথে আছেন আমাদের সাথে রয়েছেন আকবর হোসেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাজকুমার, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ইনোসেন্ট প্রিন্স। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সাকলাইন আহমেদ। এছাড়াও আমাদের সাথে আছেন সাইল। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রৌফ। আমাদের সাথে রয়েছেন এছাড়াও MD শাকিল মজুমদার। এছাড়াও সত্যজিৎ রয় আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অজয় বিশ্বাস। আমাদের সাথে রয়েছেন অমি হাসান। এছাড়াও আমাদের সাথে রয়েছেন নাইমুর ইসলাম দুর্জয়। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রৌফ ইসলাম। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও তন্নি মজুমদার, এবং 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 আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি দেবাশিস সহ আরো অনেকে। তো আমরা আবারও আপনাদের SMS এবং আপনাদের সবকিছু ফিরে আসবো, এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি ঘটনায় চলে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় আসবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম সাদত আহমেদ বিতান। জি, আমি যে ঘটনাটি আজকে বলবো সেটি হচ্ছে অনেক পুরনো, আগে 1970 সালের ঘটনা। জি, আমার বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলা পাংশা থানা সাউরাইল গ্রাম, খুব অজপাড়াগা। এখনো সেখানে কারেন্ট বিদ্যুৎ পৌঁছায় নাই এমন জায়গা। তা যাই হোক, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তা একদিন হঠাৎ শুনতে পেলাম যে আমাদের, আরেকটু বললে নেওয়া ভালো, যে আমাদের নদী স্কুল থেকে আধা কিলোমিটার দূরে হবে একটা নদী। নদীর ধারে খুব নির্জন একটা জায়গা, বাড়ি ঘর শূন্য, নাই বললেই চলে। হ্যাঁ, একটা কালী ঘর আছে, বট গাছ আছে, বট গাছের নিচে একটা কালী মন্দির আছে। তো মন্দিরটা যেহেতু মনে হয় খুব পূজা টুজা খুব একটা করা হয় না, অবহেলিত, ময়লা টয়লা ধরে অপরিষ্কার একটা পরিবেশ। তা নদীর ওই পারে আছে আর একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম। সেখানে মাঝিদের বাস, ছোট পেশাজীবী যারা থাকে তাদের বাস, ওখানে হিন্দু। তা এবার আমি তখন একদিন জানতে পারলাম যে, শুনলাম যে একজন এসে বলল যে ওই একটা মহিলা আসছে, খুব নোংরাইটে ধরনের বিদঘুটে চেহারার একটা মহিলা।
ওই কালী মন্দিরের পাশে বসছে, কিন্তু সে কারোর সঙ্গে কথাও বলে না, কারোর দিকে তাকায়ও না। সে শুধু সারা দিন খায়, একভাবে খায় যাচ্ছে নোংরা জিনিস। যেমন মনে করেন যে শামুক ভেঙে খাচ্ছে, ঝিনুক ভেঙে খাচ্ছে, মুরগির পচা নাড়ি বুড়ি খাচ্ছে, ইঁদুর খাচ্ছে। কিন্তু এইগুলো যে কে দেয়, কে রাত্রে এইগুলো যোগান দিয়ে যায়, এইগুলো কেউ জানে না। তা মনে হয় যে ওর পিছনে বিহাইন্ডে কেউ কাজ করছে, একটা শক্তি বোঝা যায় আর কি। এটা আমি শুনলাম। শোনার পরে আমার বেশ কৌতূহল হলো যে আমরা দেখতে যাব। তা আমাদের সাথের কয়েকটা মেয়ে, কয়েকটা ছেলে, আমরা মিলে, আমার এক চাচা ছিলেন আহমেদ আলী নাম তার, সে আমাদের একটু সিনিয়র ছিলেন, সে একটু গুয়ার টাইপের মানুষ ছিল উনি। তা গেলাম আমরা, যাওয়ার পরে কাছে যাওয়া যাচ্ছে না, ওইটা ভীষণ ভীষণ দুর্গন্ধ চারপাশে দিয়ে, নাকে কাপড় দিয়ে সবাই দূরিতে দেখে। তা আমার চাচা একটু করে যায়, ওই ছোটাটা ইটের টুকরা নিয়ে গায়ে মারছে, তাতে বোঝা গেল যে সে একটু ব্যথা পাইছে। আচ্ছা, হ্যাঁ। তা আমরা সবাই, আমার মায়া লাগলো এটা গায়ে মারা দেখে মহিলাটার। তারপরে খাচ্ছে হাবি জাবি এইগুলো, এর কেউ খাবার দেয় না কেন? এত মানুষ, এর খাবার দেয় না কেন? এই খাবারগুলো কোথায় পাচ্ছে সেটা আপনারা জানেন? খাবারগুলো কোথার থেকে আসছে, কে দিয়ে যায়, এগুলো রাতের অন্ধকারে কেউ বলতে পারে না। সে তো ওখানেই থাকে, কিন্তু এই খাবারগুলো কোথায় আসে, এটা হচ্ছে একটা ভাবার বিষয় ছিল। তা যাই হোক, চিন্তা করে আমি চলে আসলাম। আসার পরে সবাই চলে আসলাম। একদিন চিন্তা করলাম, 2 দিন বাদে পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি যাব, এরপরে আবার বন্ধু টন্ধু নিয়ে, সব মেয়েগুলো আছে বান্ধবী, এদের নিয়ে আবার যাব। আমি কলা টোলা কিছু কিনে নিয়ে, রুটি টুটি ভালো খাবার টাবার নিয়ে আমি যাব। গেলাম, নিয়ে গেলাম কলা, নিয়ে গেলাম রুটি, নিয়ে গেলাম ভালো খাবার, পাউরুটি ছিল। এই যে আপনি খাওয়াচ্ছিলেন, এটা কেন খাওয়াচ্ছিলেন? মানে আপনার খারাপ লাগছিল? আমার খারাপ লাগছিল যে তখন তো একেবারে তরুণ বয়স, অল্প বয়স, কাঁচা মন, একটু খারাপ মায়া লাগছিল আমার কাছে। তা আমি গেলাম, নিয়ে গেলাম। আমরা যাওয়ার পরে ওরা সবাই দূরে আছে, আমি নাকে কাপড় দিয়ে ওইগুলোর সামনে দিলাম ঢিল ছুঁড়ে। দেখি যে সে ওই ইয়েগুলো খাচ্ছে, ছোট ছোট শামুক, ইটের পর রাখে আর একটা ইট দিয়ে ভাঙে ওই শামুকটার ভিতরের অংশগুলো খাচ্ছে। তো নাকে কাপড় দিয়ে ওর সামনে ওইটা ফেললাম, ইটের উপর পড়লো। পড়ার পরে ওই কলা রুটি নিয়ে সে ফেলে দিল, চাইলে উপর দিয়ে, মাথার উপর দিয়ে পিছনে। সে ওটা ইগনোর করলো, খাবে না সে। তা তখন আমার একটু মেজাজ খারাপ হইলো। তখন আমি একটু ধমকের সুরেই বললাম যে পিছে আসিনি, ডাকিনি, ভালো জিনিস খাবি না, পোষা ধোসা জিনিস খাচ্ছিস, ফকিরনি কোথাকার, ভালো জিনিস মুখে স্বাদ লাগে না, এমন একটু গালের সুরে আমি বললাম। বলার পরে সে সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার হলো, কেউ তার চেহারা দেখে না, সবসময় মাথা নিচু করেই খায়। তখন সে একটু আমার দিক তাকালো। তাকানোর পরে আমি 2 হাত পিছিয়ে গেলাম তার চেহারাটা দেখে, লাভ দিয়ে তার চোখ দেখে, যে কোটরের ভিতর চোখ, হাতগুলো সেই লিকে হাত, নখরলা হাত, নোংরা, আমার দিকে তো তাকাইলো। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে, সে যে কথা বললো, মেয়ে মানুষ, কথাটা ছিল তার নজাল এবং পুরুষের কণ্ঠ। পুরুষের কণ্ঠ, কথাটা জাস্ট এরকম বললো, আমার এখনো মনে আছে, একটু হাসি দিয়ে, যে তোরটাও খাবো। তখন আমি আরো ভয় পেয়ে গেলাম যে কি রে, মেয়ে লোকের গলা পুরুষ মানুষের মতো কেন, আবার নাকে নাকে। তা চিন্তা করে আমি পিছিয়ে আসলাম। তখন তো অত কম বয়স, অত তো আর ব্যাপারটা আমার উপরে খুব প্রভাব ফেলছিল। তা আমি ওইটা নিয়ে ভাবছিলাম। তারপরে রাত্রে আমি শুয়েছি, ওই দিন রাত্রে আমি শুয়েছি, এবং আমরা 2 ভাই, আমার ছোট এক ভাই ছিল কোচি নাম তার, আমরা 2 জন দাদির কাছে কোলের ভিতর শোয়ার জন্য আমরা একটু ঝগড়া করতাম, ডেলি এটা হইতো। তো দাদি ডেলি করতেন কি, মাঝে শুয়ে আমাদের সাইডে দিতেন।
তো দাদি মাঝে শুয়ে আছে, আমি চিন্তা করতে করতে ওই ব্যাপার নিয়ে ভাবছিলাম। তখন একটু একটু তন্দ্রা আসলো আমার, ঘুমও না আবার জাগাও না। তখন 12টা পার হয়ে গেছে রাত। বেশ হালকা হালকা আলো, জানলা খোলা, আপনার জানলাগুলো ছিল হালের একরকম জাতীয় স্টিলের, ওইটা দিয়ে ইয়ে করা, ভাঙানো। বেশ ছোট ছোট ফাঁক, 4-5 ইঞ্চি 6 ইঞ্চি ফাঁক ফাঁক ছিল। এটা শুইছি আর এমন ঠিক 12টার পরে ঘুমের ভাব আসছে। তখন দেখি যে আমার মুখের উপর দিয়ে পেটের উপর একটা হাত, আচ্ছা, হ্যাঁ, আসে আমার। ওটা কিন্তু আমি দেখি নাই, কিসের জন্য পেটে, মুখের উপর দিয়ে পেটের উপর আসলো, বোঝা গেল একটা পেটের উপর হাতটা এসে ইয়ে দেবে। আর আমি আধো জাগো অবস্থায় আমি তাড়াতাড়ি তাকায় লাফ দিয়ে উঠছি। লাফ দিয়ে তাড়াতাড়ি দেখতে দেখতে আমি দেখলাম যে একটা লিকে হাত আমার নাকের উপর দিয়ে চলে গেল, মাথার উপর দিয়ে জানলা দিয়ে বের করে নিল। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে আমি জানলা দিতে যাই, খালি শুধু দেখলাম একটা ছায়া মূর্তি, জাস্ট একটা অ্যাস্ট্রাল, চোখ দুটো, সেই দুটো চোখ, কোটরের ভিতর দুটো লাল চোখ, একেবারে কোটরের ভিতর সেই রকম দাঁত। সেই পিছায় গেল, এটা পিছার মানে সে পিছায় যাইতে যাইতে আমি জানলাটা দিয়ে দিলাম, খট করে দিয়ে দাদির কাছে বললাম কাঁপতে কাঁপতে, দাদি এই অবস্থা দেখেন। তখন দাদি বললেন যে না, ও কিছু না, দোয়া পরে আয়তাল কুটছে, পরে শুয়ে পড়, আমি তোরে ঝেড়ে দিচ্ছি ফু দিয়ে। তারপর শুয়ে থাকলাম। শুয়ে আমার আর ঘুম হইল না, সারা রাত আমি চিন্তা করতেছি, শয়তানের চিন্তা। তখন মানে আমাদের ফ্যামিলিটা ছিল খুব নাম করা ডাক সাইটে ফ্যামিলি, মোটামুটি সবাই ভয় পাইতো গ্রামের। সেই হিসাবে আমার একটু মনোবল পাওয়ার ছিল, আমি একটু বেশ সাহসী ছিলাম। পরে ওই আমি চিন্তা করে বের করছি যে আমি ওইটার এমন শিক্ষা দেব যে ওইটার অস্তিত্বই রাখবো না। একটা ফ্যান ছিল খেজুরের গাছ কাটা, ওইটা নিয়ে আমি রওনা দিলাম যে ঠিক দুপুর টাইমে যখন কেউ না থাকে তখন আমি ওই জায়গায় যাবো, একটা ঘাড়ের পর কোপ দেবো। আমার প্রয়োজনে আমি নানা বাড়ি চলে যায় পড়াশোনা করব, কিন্তু ওইটারে আমি দেখে নিব। হ্যাঁ, তারপর যাওয়ার সময় গেছি, যাই দেখি যে কেউ, কোনো কিচ্ছু নাই, কোনো সারা শব্দও নাই, একটা পাতা পড়ার পরিবেশও নাই। হ্যাঁ, একেবারে অপার্থিব একটা পরিবেশ হয়ে গেছে ওই জায়গা। তখন যাই দেখি যে ফ্যানটা আবার নিয়ে গেছে কাপড়ের ভিতর, যাতে কেউ না দেখে। কেন দেখে? যদি ওইটা খুনটা কেউ যদি দেখে তাহলে প্রুফ হয়ে যাবে এই জিনিসটা, সেই জন্য খুব সামলিয়ে নিয়ে গেছে। যায় ও মা, দূরে যায় দেখি যে নাই, ওইটা নেই। কাছে যায় দেখলাম যে এক কৌটা সিঁদুর, একটা খড়গ আর একটা ত্রিশূল, এই 3টা পড়ে আছে ওই জায়গায়। তখন আমার মনে হলো যে এটার কি, এটার কারণটা কি। তখন আমি চিন্তা করে দেখলাম যে ওই পাড়ে যে হিন্দু যে একটা পাড়া ছিল, ওই যে ছোট পেশার যারা থাকতো, ওদের ভিতরে কোনো বৃদ্ধ ওই সাধন করত, ওই ডাকিনী বিদ্যা প্র্যাকটিস করত, এবং ওর দ্বারাই ওইটা পরিচালিত হচ্ছে। ওইটা যে ওর দ্বারা পরিচালিত হচ্ছে এর ভিতর কোনো সন্দেহ নাই। তো আমি চিন্তা করলাম, কিন্তু গ্রামের মানুষ অত কিছু জানে না, ওরা জানে পাগলি, ও খাচ্ছে পেট বাঁচানোর জন্য, এর বাইরে ওরা আর কিছু জানে না। আর তাছাড়া তখন মানুষজন অনেক কম ছিল, পাকিস্তান পিরিয়ড তো, স্বাধীনতার 1 বছর আগে। তা আমি তো বই টই পড়তাম, মোটামুটি মাসুদ রানা, কুয়াশা, সেই সময় বিভিন্ন ছিল। তখন আমার একটু চিন্তা আসছে যে আমার মনে হয় এটা কোন তান্ত্রিক দ্বারা পরিচালিত হচ্ছে, ওর সেই চালাচ্ছে, ওই উঠায় নিয়ে গেছে। আমাদের পরিবারের নজর পড়ছে, ওই মনে হয় ওই উপাড়েতে ওই উড়াইকে উঠায় নিয়ে গেছে। যাই হোক, আমি পেলাম না, আমি গেলাম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার চাচাটা যে ঢিল ছুটছিল, তার গা ব্যথা যে লাগছিল, এই চাচাটা আস্তে আস্তে অ্যাবনর্মাল হইতে শুরু করলো, অস্বাভাবিক তার চালচলন হয়ে গেল, কথাবার্তা। চাচার নাম ছিল আহম্মদ আলী, আমি বলে দিলাম না, উনি এখনো আছেন, উনি এখনো অ্যাবনর্মাল। তা সবাই দাদি টাদিরা বড় অবস্থা, তো দাদির নামে অনেক জমি ছিল, চাচারে দিয়ে দিচ্ছেন সব দাদির লেখে, ছোট ছেলে আদর করে। কিন্তু ওই অবস্থা থেকে সবাই বিয়ে দেওয়া হলো। তারা বিয়ে করার কিছুদিন পরে বউটা সুইসাইড করলো, হ্যাঁ, বাই হ্যাঙ্গিং।
সুইসাইড করার পরে সে আবার ওই রকম অ্যাবনর্মাল হয়ে গেল, জমিগুলো কেউ একটা কলা দিলে, কেউ একটা বিড়ি দিলে পরে লিখে দিয়ে দেয়, তারা সই দিয়ে দেয়, এমন অবস্থা। এখন উনি অ্যাবনর্মাল অবস্থায় আছেন। তা আমার ঘটনা হচ্ছে এইটাই হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি কিছু কমেন্টে, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অর্থহীন জাহিদ লিখেছেন যে ভয় লাগলো 1970-র যে ঘটনাটা শুনলাম, মানে এখন যে ঘটনাটা শুনলাম সেটার কথা তিনি বলছেন, এবং তিনি বলছেন যে এরকম ঘটনা চাই। অনেকদিন পর আজকে ভূত এফএম সময় পেলাম শোনার, আমাদেরকে সৃজন লিখেছেন এটা। আমরা চাই আপনাকে একটু সময় বের করে রেগুলার আমাদের ভূত এফএম শুনতে। হামদান বিশ্বাস আমাদের সাথে আছেন, এবং কেমন আছেন এই ফার্স্ট টাইম কমেন্ট করছি লিখেছেন। এমডি আসিফ মাহমুব আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সিটু, আমাদের সাথে রয়েছেন বাঁধন সাহা, এছাড়া মাহবুব তারেক আমাদের সাথে রয়েছেন। খুব ভয় লাগছে সেটা তিনি জানিয়েছেন আমাদেরকে। এবং আচ্ছা, আমাদেরকে লিখেছেন যে অনলাইনে ডিরেক্ট শুনবো কিভাবে। আপনি অ্যাপ নামিয়ে নিন। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি iOS বা মানে আইফোন ব্যবহার করেন, আর আপনি যে মানে কি বলবো যে অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, যেটাই হোক না কেন, আপনি iOS বা গুগল প্লে বা অ্যাপ স্টোর যেখানে যান না কেন, সেখানে গিয়ে রেডিও ফুর্তি টাইপ করলে আপনি দেখবেন যে রেডিও ফুর্তির অ্যাপ পেয়ে আছেন। সেখান থেকে আপনি ডিরেক্টলি রেডিও ফুর্তির অ্যাপ নামিয়ে শুনতে পারেন। 2 নম্বর স্টোরিটা এত ভয় লিখেছেন ইমন ভৌমিক, এছাড়াও ফারিয়া ফারজানা অ্যানি আমাদের সাথে লিখেছেন, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি ইমরুল ইসলাম জহিরুল আমাদের সাথে রয়েছেন। স্টোরি ওয়াজ গুড। হেলাল উদ্দিন আমাদের সাথে আছেন, এবং রাজশাহী থেকে তিনি লিখেছেন, তিনি শুনছেন আমাদেরকে। ফয়সাল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন রাহিন আক্তার এলিট নারায়ণগঞ্জ থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন অলিভ, শাকিল আমাদের সাথে আছেন, সাগর আছেন আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জেরিন বরিশাল থেকে, এছাড়াও আনিশা আমাদের সাথে রয়েছেন বনশ্রী থেকে, আমাদের সাথে রয়েছেন এমডি পারভেজ, এছাড়াও শান্ত মজিদ আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফিরোজ ওয়াবদা থেকে, আতিকুল আমাদের সাথে রয়েছেন, এফএম জাহিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মেসি, এছাড়াও জেরিন এবং নাহিদা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন তৃষা এবং বিদেশ আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি উইলসন সহ আরো অনেকে। সো যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিব, এবং বিরতির পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Furti, listen, the night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর গ্রামীণফোন আমাদের সঙ্গে আছেন আপনারা। সুতরাং আমাদের সামনে এগিয়ে যেতে বাধা কোথায়? আমরা চলে যাবো একটা ঘটনায়। এই ঘটনাটি ইমেইল পড়ছে, আমি এখনো শিওর না যে এই ইমেইলটা আমি আগে কখনো পড়েছি কিনা। আগেরটার মতোই, আগেরটার আপনারা কেউ কিছু জানাননি, তারপরে আগেরটা আমি পড়িনি। আসলে এত ইমেইল জমে থাকে, কোনটা পড়েছি কোনটা পড়িনি মনে থাকে না। যাই হোক, লিখছেন রাসেল ভাই, সালাম নেবেন। আজ আপনার সাথে আমার জীবনের গতিপথ পাল্টে আছে। এটা আমি একটু আগে পড়লাম। আর একটা ঘটনা, সেটা হচ্ছে আমাদের আরো একজন ভাইয়া পাঠিয়েছেন, সেটা আমরা একটু পড়ে ফেলি। আমিনুল ইসলাম আমাদের সাথে লিখেছেন যাত্রাবাড়ি থেকে, গুনাপাড়া যাত্রাবাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি সবসময় ভালোর দলে। আমি 2011 থেকে ভূত এফএম শুনি। আমি ভূত এফএম এর অনেক বড় মানে ফ্যান, এবং আমার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটার পরও আমি ভূত এফএম শোনা বাদ দিতে পারি নাই। যাই হোক, স্টুডিওতে আসতে পারছি না বলে ঘটনাটি লিখে পাঠালাম, শোনাবেন। আমার ঘটনাটি 2012 জানুয়ারিতে আমাদের পারিবারিক ব্যবসায় নিয়মিত যাতায়াত করছি। আমাদের ব্যবসা পুরান ঢাকায় হওয়াতে সারা বাংলাদেশে আমাদের ক্রেতা তো আছেনই। তো যাই হোক, তখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, ফলে আমার প্রথমবার আমার সুযোগ হয় আমাদের প্রোডাক্ট নিয়ে সরাসরি কাস্টমারদের সাথে দেখা করে পণ্য ডেলিভারি দেবার। বলতে রাখা ভালো, আমাদের ব্যবসা চাইনিজ জুয়েলারির হওয়ায় আমার প্রতি ট্রিপে নিম্নে 4 জেলা ভ্রমণ করতে হয়। তাই সুযোগ নষ্ট না করে আমাদের এক কর্মচারীকে নিয়ে এই প্রথম রওনা হই। প্রথমে আমরা কুমিল্লা যাই, সারাদিন কাস্টমারদের সাথে লেনদেন করে রাত 9টায় ট্রেন করে ফেনীর উদ্দেশ্যে রওনা হই। রাত 12টায় ফেনীর থেকে পৌঁছাই এবং একটি আবাসিক হোটেলের রুম ভাড়া নেই, এবং সাথে সাথে আমার ভৌতিক ঘটনা শুরু।
প্রথমে আবাসিক হোটেলটি একটু বর্ণনা দিই। হোটেলটি ফেনীর রেল স্টেশনের খুব কাছেই, তাই নামটি আপনাকে জানালে অনুগ্রহ করে লিসনারদের বলবেন না। আমি দেখতে পাচ্ছি ব্র্যাকেটে নামটি লেখা। আমরা 4 তলা হোটেলের 3 তলায় একটি রুম নেই। উভয় পাশে শাড়ির ডান পাশে, উভয় পাশের ডান পাশের 3 নম্বরটা নেওয়া হয় এবং ব্যাগপত্র রেখে রাতের খাবার নিচে গিয়ে খেয়ে আসি। যেহেতু আমরা দুজন, তাই ডাবল বেড নিয়েছিলাম। আমি বাম পাশের বিছানায় শুয়ে পড়ি। বলে রাখা ভালো, দরজা জানালা ছিল, সেটা ভালো করে বন্ধ করে দেওয়া হয়। যা হোক, শোয়া মাত্র ঘুমিয়ে পড়ি। ঘুমের ভেতর হঠাৎ আমার অস্বস্তি বোধ শুরু হয়। কেমন যেন শরীর জ্বালা করতে থাকে, অসহ্য গরম অনুভব হয়। কিন্তু মাথার পাশে একটি টেবিল ফ্যান, ওপরে সিলিং ফ্যান চলছে, গরম লাগার কোনো কারণ নেই। যাই হোক, বিছানা থেকে উঠতে চাচ্ছিলাম, পারলাম না। কোনো অদৃশ্য কারণে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার শরীরে কেউ পেরেক ঠুকে দিয়েছে। শত চেষ্টা করেও নিজের শরীর তো দূরের কথা, গলা থেকে টু শব্দ বের করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি আগুনে পুড়ে যাচ্ছি। কয়েক মুহূর্ত পর দেখলাম রুমের দরজা ধীরে ধীরে খুলছে, কিন্তু আমি অবাক হলাম। দরজা খুলছে উল্টা পাশে, অর্থাৎ ডান দিকে না, খুলছে না, বাম পাশ থেকে, যেখানে আমি শুয়ে আছি। ধীরে ধীরে খুলছে দরজা এবং প্রচন্ড আলো ঢুকছে ঘরের ভেতরে। প্রথমে আমার মাথা, তারপর পুরো শরীর প্রচন্ড আলোয়, মানে তীব্র আলোয় ঢাকা পড়েছে। আমাকে আরো অবাক করে দিল, 7 ফুট উচ্চতার আলখাল্লা পরা একটা লোক দরজায় এসে দাঁড়ালো এবং পেছন হতে আলো আসতে থাকায় তাকে একটি ছায়া মূর্তির মতো আমি দেখতে পাচ্ছিলাম এবং আমার বুকে প্রচন্ড চাপ অনুভব করছিলাম। আমি আপনাকে বোঝাতে পারবো না কতটা ব্যথা আর কষ্ট পাচ্ছিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি কষ্টে বোধ হয় তখনও শুরু হয়নি আসল কষ্টটা, এবং আসল কষ্ট শুরু হয় যখন চলে যেতে শুরু করে দরজা থেকে। আস্তে আস্তে দরজাটা বন্ধ হতে থাকে এবং আলো চলে যেতে থাকে। তখন আস্তে আস্তে পুরো পায়ের আঙুল ওপরের দিকে যেতে থাকে। তখন যে অংশটুকু ছায়ায় ঢাকা পড়তে থাকে, মনে হচ্ছিল প্রতি ন্যানোমিটারে একটি করে কেউ সুই গেঁথে দিচ্ছে। অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করছি। মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে মুক্ত হবার জন্য যে শক্তি আমি প্রয়োগ করছি, এই শক্তি যদি বাস্তবিক প্রয়োগ করতে পারতাম তাহলে আমি টুইন টাওয়ারের মতো বিল্ডিং ঝাঁকিয়ে ধ্বংস করে ফেলতে পারতাম। কিন্তু আমার মনে হচ্ছিল আমাকে অত্যন্ত বলিষ্ঠ 200 জন ধরে রেখেছিল। আলো সরে যেতে যেতে গলা পর্যন্ত উঠে গেছে। আমার দেহের আত্মাটা মনে হচ্ছিল পা থেকে উঠে গলায় এসে জমা হয়েছে। প্রচন্ড জ্বালা, ব্যথায়, কষ্টে আমি মনে হচ্ছিল যে আজ শেষ, এটাই আমার শেষ নিঃশ্বাস। আর একটু দরজা বন্ধ বাকি, অর্থাৎ আলোটা মাথার ওপর সরে গেলেই আমি শেষ চেষ্টাটা করছি, যদি একবার একটি নিঃশ্বাস নিতে পারি। প্রচন্ড এক শক্তি প্রয়োগ করে বাঁচার চেষ্টায় আমি এক লাফে দাঁড়িয়ে পড়লাম। এক লাফে এতটাই শব্দ হয়েছিল যে আমার কর্মচারী ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে আমাকে ভয় পেয়ে যেতে দেখে যে আমার চোখ সম্পূর্ণ লাল, আমার মুখ হতে রক্ত মিশ্রিত ফেনা বের হচ্ছিল এবং আমি এতটাই কাঁপছিলাম যে আমাকে দেখে মনে হচ্ছিল যে আমাকে দেখে ভয়ে সে আমাকে ফেলে দৌড়ে রুম থেকে চলে যায়। কিন্তু আমি এতটাই ঘোরেছিলাম যে আমি কোনো প্রতিক্রিয়া করছিলাম না। শুধু আমি দেখছিলাম আমার কর্মচারী হোটেলের অন্যান্য লোকদের নিয়ে এসেছে এবং তারা নানা প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিল আমাকে। আমি জ্ঞান হারাই এবং জ্ঞান ফিরে 2 দিন পর আমাকে ওই রাতেই ঢাকার ইমার্জেন্সিতে ঢাকায় নিয়ে আসা হয় এবং ডাক্তার বলেন আরেকটু দেরি হলেই আমি মারা যেতাম। কিন্তু আমি মৃত্যুর কত কাছে ছিলাম তা আমি ছাড়া কেউ জানে না। পরে জানতে পারি ওই হোটেলের পাশে একটা খ্রিস্টান কবরস্থান রয়েছে 1800 শতক বা তার পুরাতন, যেখানে ওইখানকার লোকজন তো দূরের কথা, কোনো নতুন কবরও দেয়া হয় না। কবর দেওয়া হয় না। অনেক লোক বিনা কারণে ওখানে মারা গেছে ওই কবরস্থানের আশেপাশে। 4 বছর হয়ে যাবার পরও আমি সে রাতের কথা চিন্তা করলে আমি এখনো ভয় পাই। এরূপ অভিজ্ঞতা
আরো যদি হয় সেজন্য সবাইকে না হয় সেজন্য সবাইকে সবাইকে দোয়া করি। সেজন্য সবাইকে দোয়া করতে বলছেন হয়তো তিনি, এবং তিনি বলছেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ওই অভিশপ্ত রাতের কথা আমি ভুলে থাকতে পারি, এবং সবাইকে ফুর্তি টিম সহ সবার মঙ্গল কামনা করেছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ঘটনাটা খুব চমৎকার ছিল। আমি জানি না আপনাদের কেমন লাগলো, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই ছিল মোটামুটি আজকের ভূত এফএম। সময় শেষ হয়ে গেছে, আমাদের বিদায় নিতে হবে এবং কথা হবে আবারও আগামী সপ্তাহে। তবে তার আগে জানিয়ে দিই যে ভূত এফএম কেমন লাগছে সেটা জানায় অবশ্যই আমাদের ফেসবুকে দুটো পেজ রয়েছে, সেখানে আপনারা লিখবেন। সেটা হচ্ছে ভূত এফএম www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ইমেল পাঠাতে অবশ্যই ভুলবেন না। আপনি ঘটনা পাঠান, সেটা লিখে পাঠান বা সেটা অডিও ক্লিপের মাধ্যমে পাঠান, সেটা পুরোপুরি আপনার স্বাধীনতা আছে সেখানে। বাট আমাদের ঘটনা পাঠান, আমরা ঘটনা চাই। এবং ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে, আপনার ঘটনা লিখে অথবা অডিও ক্লিপ করে পাঠিয়ে দিতে হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm, which is BHWTFM@radioFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এই অ্যাড্রেসে আপনার ঘটনা পাঠিয়ে দিন। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা এতক্ষণ পর্যন্ত ভূত এফএম শুনলেন এবং আমাদের সঙ্গে আছেন বা সঙ্গে থাকবেন ভবিষ্যতেও, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।